সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনা গল্পের 1586তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ নাজমুল হোসেনের জীবনের এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্ত্রীকে উপহার দিলেন তালাকনামা। আমরা প্রায় অনেকেই জানি যে বাসর ঘরে নববধূকে কিছু না কিছু একটা উপহার দিতে হয়। কেউ হয়তো সোনার আংটি দেয়, কেউ হয়তো সোনার চেন দেয়, অথবা কেউ ফুল দেয়, যে যার মতো করে তার ভালোবাসার মানুষ নববধূকে উপহার করে থাকে। কিন্তু এমনও কি কথা আপনি কখনো শুনেছিলেন যে বাসর ঘরে নববধূকে তালাকনামা উপহার দিয়েছে স্বামী? কেন এই আজব ঘটনা ঘটল বরিশালের এই প্রত্যন্ত এলাকার, সেটাই শোনাবো আমি আজকের এই গল্পে। অনেক প্রতারণা, ছলনার গল্প শুনেছি, কিন্তু সব কিছুকে পিছনে ফেলে আজকের এই গল্প আপনাকে এক অন্যরকম বাস্তবতার সম্মুখীন করবে। প্রিয় বন্ধুরা, সবার উদ্দেশ্যে আমি আবারও বলে যাই, যারা ঠিক এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর অপরূপ সৌন্দর্য, মায়াবী সৌন্দর্য এবং অলৌকিক দেশ কিউবা দেখেননি, তারা ভিডিওর AI বাটনে ক্লিক করে কিউবার সে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করবেন। আমি ভয়ঙ্কর বলেছি এই কারণে, ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এবং আজকের গল্প শুনে বরিশালের ভাই ইতালি প্রবাসী নাজমুলকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের ছায়াগেরা কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন হুন্ডা মিস্ত্রি, আমার বাবা হুন্ডা মেকানিক, এবং ছোটোবেলা থেকে আমিও আমার বাবার সঙ্গে হুন্ডার গ্যারেজে কাজ করি। যদিও বাবার অনেক স্বপ্ন ছিল যে তিনি আমাকে পড়াশোনা করাবেন, এবং সেই স্বপ্নের নিরিখে বাবা আমাকে স্কুলে পর্যন্ত ভর্তি করে, কিন্তু কোনোভাবে আমার মাথায় পড়াশোনা ঢুকতো না। বাবা স্কুলে পাঠাতো ঠিকই, কিন্তু আমি স্কুলে যেতাম না। স্কুল ফাঁকি দিয়ে আমি বনে বাজারে ঘুরে বেড়াতাম। এমন করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে যায়। একটা পর্যায়ে আমার বাবার কাছে রিপোর্ট আসে যে আমি স্কুলে যাই না। বাবা একদিন আমাকে বেশ মারে, এবং বাবার মায়ের খেয়ে আমি অসুস্থ হয়ে যাই। দাদি সেদিন আমার বাবাকে বলে বসে, তুই আর নাজমুলকে স্কুলে পাঠাইস না, কারণ তোরও আমি পড়াশোনা করানোর চেষ্টা করেছি, তুই পড়াশোনা করিসনি, তুই মেকানিক হয়েছিস, এবং তোর ছেলের মাথায়ও পড়াশোনা ঢুকবে না, তুই তাকেও হুন্ডা মেকারিওয়ালা। তো সেদিনকার পর থেকে বাবা আর কোনোদিন আমাকে স্কুলে পাঠায়নি, এবং তারপর থেকে আমি বাবার সঙ্গে ওই হুন্ডার গ্যারেজে কাজ করি। ছোটোবেলা থেকে আমার চলাফেরা বেশভূষা বেশ আলাদা ছিল। আমি সিনেমা প্রিয় একজন মানুষ ছিলাম। হলে কোনো নতুন ছবি আসলে আমার আগে এটা আর কেউ দেখতে পাবে না, এবং আমি আমার চলাফেরা লাইফস্টাইল এমনভাবে তৈরি করেছি যা দেখলে কোনো সাধারণ মানুষ বলবেই না যে আমি একজন হুন্ডা মেকার। আমার অনেকগুলো ড্রেস আপ ছিল। রাস্তায় নর্মালি ঘুরতে গেলে একটা পোশাক, বন্ধুদের সাথে ঘুরতে গেলে আরেকটা পোশাক, সিনেমা দেখতে গেলে আরেকটা পোশাক, এবং কাজ করার সময় ভিন্ন এক পোশাক। এক এক পোশাকে আমি এক একভাবে ঘর থেকে বেরোতাম। মাঝে মাঝে আমি এমনও পোশাক আশাক পরতাম যেটা দেখলে আমাকে অনেকেই বলবে আমি কোটিপতির সওয়াল। এমন করেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমার যেখানে হুন্ডার গ্যারেজ ছিল সেটার সামনেই একটা হাই স্কুল ছিল। তো সেই হাই স্কুলে অনেক ছেলেমেয়েরাই পড়াশোনা করতো। আমার মাথার চুলগুলো অনেক লম্বা ছিল, এবং বেশিরভাগ সময় আমি কপালে কালো সানগ্লাস ঝুলিয়ে রাখতাম। জিন্স প্যান্ট আর কালো গেঞ্জি পরে আমি গ্যারেজে কাজ করতাম। আমাদের ওই স্কুলের প্রায় অনেক মেয়েরাই আমাকে পছন্দ করতো। অনেকেই বলতো আমি নাকি সিনেমার হিরো শাকিব খানের মতো। যাই হোক, এসবে আমার কিছু যায় আসে না, তবে এসব কথা শুনতে আমার কাছে বড্ড ভালোই লাগে। এরকম করে একটা সময় আমাদের স্কুলে, মানে ওই স্কুলে 21শে ফেব্রুয়ারি আসছে। তো আমি না ভাই, মানে সব সময় করি কি, 21শে ফেব্রুয়ারির সময় আমি সকালবেলা ভোরে স্কুলের সামনে এসে দাঁড়াই। এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে 21শে ফেব্রুয়ারির দিন সকালবেলা মেয়েরা ফুল হাতে খালি পায়ে তারা মানে আপনার ঘোরার জন্য বের হয়, যেটাকে বলে আপনার প্রভাত ফেরি। এই প্রভাত ফেরির জন্য যখন তারা বের হয়, আমার তখন খুব ভালো লাগে।
আমি এই দৃশ্যটা দেখার জন্য প্রতি 21শে ফেব্রুয়ারির সময় আমি স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকি এবং এই দৃশ্যটা দেখলে সত্যি অনেকটা মিস করি যে কেন আমি স্কুলে পড়াশোনা করলাম না। বাবা মা উভয়ই চেষ্টা করেছে আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমি পড়াশোনা করি নাই। আর যদি স্কুলে পড়াশোনা করতাম তাহলে এমন দৃশ্যগুলো আমি দেখতে পেতাম। যদিও আমি আমার স্কুল জীবনের গণ্ডি অনেক আগে পার করে আসি। সেদিন 21শে ফেব্রুয়ারির ওই প্রভাত ফেরিতে হঠাৎ করে একটা মেয়ে আমার নয়ন কেড়ে নেয়। যদিও মেয়েটাকে আমি আগ থেকেই চিনতাম, কিন্তু কখনো তাকে আমার এতটা ভালো লাগেনি। কিন্তু সেদিন হঠাৎ করে কেন জানি এই মেয়েটার দিকে আমার চোখ এমনভাবে পড়েছে, আমি চোখটা সরাতে পারি না। এই মেয়েটার নাম হচ্ছে আলো এবং আলোর বাবা হচ্ছে আমাদের এলাকার প্রাক্তন মেম্বারের পাশাপাশি আলোর বাবার আমাদের এলাকাতে চেয়ারম্যানের চেয়েও অনেক বেশি ক্ষমতা। আলোর বাবা যা বলবে আমাদের এলাকাতে তাই হবে। আলোর বাবার এগেনস্টে গিয়ে, বিপরীতে গিয়ে এলাকার মানুষ কোনো কথাই বলবে না। আমাদের এলাকাতে কোনো কাজ যদি হয়, চেয়ারম্যান বলেন, এমপি বলেন বা উপজেলা চেয়ারম্যান বলেন, সর্বপ্রথম এই আলোর বাবাকে খবর দেবে। আলোর বাবার মাধ্যমে এলাকার কাজ হবে। শুধু তাই নয়, আপনার গ্রামের মধ্যে কোনো ঝামেলা হলে, ধরেন মাতবর, কোনো দরবার কারবার থেকে শুরু করে সমস্ত কিছুতে আলোর বাবাকে ডাকা হবে, তিনি এগুলা করবে। এবং তার মেয়ে, তার মানে হচ্ছে বিশাল একটা বিষয়। কেউ এই মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারে না। কিন্তু কেন জানি সেদিন এই আলোর দিকে আমার একটা অন্যরকম নজর চলে গেল। ভিতর থেকে তার জন্য এক ভালোবাসা জাগ্রত হলো। আমি জানি আলোর সঙ্গে প্রেম করা আর আগুনে হাত দেওয়া একই কথা, কিন্তু তারপরও কোনোভাবে এই পোড়া মনটাকে বোঝাতে পারতেছিলাম না। সময় যত সামনের দিকে যাচ্ছে, আলোর প্রতি আমার দুর্বলতা ঠিক ততটাই বাড়তেছে। আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। চোখে মুখে আমি শুধু আলোকেই দেখতে পাচ্ছি। আলোকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পার হচ্ছে এবং প্রতিদিনে আমি ওই হুন্ডার মেকানিকের কাজের পাশাপাশি আলো যখন আমার দোকানের সামনে দিয়ে যাইতো, আমি ওর দিকে ভেলভেলিয়ে তাকিয়ে থাকতাম। এভাবেই দীর্ঘদিন কেটে গেল। একটা সময় আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি আবার সোজা সাপটা মানুষ, কারো মাধ্যমে প্রেমের প্রস্তাব পাঠাবো আমি এমন ছেলে নয়। যাকে আমার ভালো লাগে, আমি মন থেকে যাকে ভালোবাসি, আমি নিজে ডিরেক্টলি তাকে ভালোবাসার কথা বলবো। আমারও ইচ্ছা ছিল যে আমি আলোকে সরাসরি ভালোবাসার কথা বলবো। এমন চিন্তা ভাবনা করেই একদিন আমি প্রেমপত্র লিখতে বসলাম। আমার জীবনে এই প্রথম কারোর জন্য চিঠি লেখা। চিঠির ভাষাটা আমি ঠিক বুঝতাম না বা জানতাম না। এরপরেও অনেক চিঠি ঘাটাঘাটি করে আমি সুন্দর ছন্দ মন্দ মিলিয়ে একটা চিঠি লিখি। চিঠিতে খুব স্পষ্ট করে লিখি, আলো জানি তুমি অনেক সুন্দর, তোমার বাবা অনেক প্রভাবশালী এবং যে কোনো ছেলে তোমার দিকে তাকানোর সাহস পায় না। আমি হতদরিদ্র একজন হুন্ডা মেকার। আমি জানি যে তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়া আমার অন্যায়। আমি জেনে শুনে অন্যায় করেছি। যদি শাস্তি পেতেই হয় তবে সেই শাস্তিটা শুধু আমাকেই দিও, আর কাউকে দিও না। এই বলে আমি প্রেমপত্রটা তার কাছে নিজের হাতেই দিলাম। সেদিনকা মনে হয় আমার ভিতরে এক অসুর শক্তি আসে, অসুর সাহস আমার ভিতরে কাজ করে। আমার দোকানের সামনে দিয়ে ও যাচ্ছিল বিকেলবেলা, তখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল। অনেকগুলো মেয়ে কিন্তু আলোর সঙ্গে যায়, আলো কখনো একা একা যায় না। এরকম করে যেতে যেতে আমি ওদের পিছনে পিছনে হাঁটতেছিলাম এবং হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আলোদের বাড়ির দিকে যাওয়ার সময় বাকি মেয়েরা সবাই মেইন রোড দিয়ে চলে যায় এবং এই ছোট পথ দিয়ে আলো তখন যায়। বাকি মেয়েগুলো যখন সবাই চলে গেল, আলো যখন একা হয়ে গেল, আমি পিছন থেকে ওর কাছ পর্যন্ত গেলাম এবং গিয়ে সালাম দিলাম। এবং সালাম দেওয়া মাত্রই ও আমার দিকে ফিরে তাকালো। তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কী ব্যাপার? আমি ওর হাসিটা দেখে না আমার ভিতরে একটা কনফিডেন্স জন্ম হয়েছে যে না, এবার হয়তো কিছু একটা ঘটতে পারে। ও সম্ভবত আমাকে এবার অ্যাকসেপ্ট করবে বা এরকম কিছু একটা। ওর হাসিতে আমি এমনটাই উপলব্ধি করেছিলাম। আমি তখন বললাম, আলো তোমাকে একটা উপহার দিতে আসছিলাম। ও বলে, এই বৃষ্টির দিনে কী উপহার দিবেন? খিচুড়ি খাওয়াবেন? আমি বললাম, না, ঠিক খিচুড়ি না, একটা সাদা কাগজ তোমাকে দিব। কাগজের মধ্যে কালো কালিতে কিছু লেখা আছে। লেখাগুলো যদি ভালো লাগে তাহলে উত্তর দিও, আর যদি ভালো না লাগে তবে শাস্তি দিও। এইটা বলে চিঠিটা দেওয়া মাত্রই আলো তখন আমার কাছ থেকে চিঠিটা নিয়ে নিল এবং চিঠিটা নিচে পড়ে আমি বেশ খুশি হয়েছি। ভেবেছিলাম আমার ভালোবাসার প্রায় 70% পূর্ণ হয়ে গেছে, আর 30% ও রিপ্লাইয়ের মাধ্যমে হবে। ওর হাসি মুখ, ওর চলন বলন, কথা বলার ধরন, সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে আলো আমাকে রিজেক্ট করবে না। ও আমাকে
অবশ্যই ভালোবাসি এই কথাটাই লিখবে। এই বিশ্বাসটা বুকে স্থাপন করে আমি আস্তে আস্তে করে দিন পার করতেছিলাম। দিন যায়, রাত যায়, কিন্তু আলোর ওই চিঠির কোনো রিপ্লাই আসে না। আমি ওকে যদি দেখি, ও জাস্ট একটা মুচকি হাসি দেয়, আর কোনো কিছু বলে না। আমি যদি রাস্তার মধ্যে ইশারা করি, চোখে ইশারা করি, ও তখন একটা হাসি দিয়ে চলে যায়, বাট কোনো কিছু বলে না। এভাবে যেতে যেতে একদিন আমি ওকে রাস্তার মধ্যে ধরলাম, বাকি অনেকগুলো মেয়ে ছিল। এদের মাঝেও আমি ডাক দিলাম যে, আলো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। এইটা বলার পরও তখন দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ও মনে একটু রাগ করছে, আমারে বলে, আপনি এতগুলো মেয়ের মাঝে আমাকে ডাকলেন কেন? আমি বললাম, আলো, আসলে এতগুলো মেয়ের মাঝে ডেকেছি তোমাকে এই জন্য যে তুমি তো আমার চিঠির রিপ্লাইটা দিলা না। ও আমাকে বলে, রিপ্লাই কি আপনি আমার কাছ থেকে জোর করে নেবেন? আমি বললাম, আরে না না, জোর করে নিব কেন? ও বলে, তাহলে রিপ্লাইয়ের জন্য এত মাতাল হয়ে যাচ্ছেন কেন? আমার যখন সময় হবে আমি অবশ্যই আপনাকে রিপ্লাই করব। সো এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নাই। আমি ভেবেছিলাম আলো অবশ্যই আমাকে রিপ্লাই করবে, ও আমাকে ভালোবাসে, ও কখনোই আমাকে প্রত্যাখ্যান করবে না। এভাবে আরও দিন পার হচ্ছিল, কিন্তু ভাই ও আর আমাকে এই প্রেমপত্রের কোনো রিপ্লাই করে না। একটা দিন আমি বেকুল হয়ে গেলাম, এবং বেকুল হয়ে যাওয়ার পরে আরও একদিন একইভাবে ওই মেয়েদের সামনে ওকে আমি আলাদা করে ডেকে আনলাম। সেদিনও আমাকে বলতেছে যে ভালোবাসি সেটা মুখে নয়, কাজে প্রমাণ দিব। আমি বললাম, তাই নাকি? বলে, হ্যাঁ। আমি বললাম, কীভাবে? বলে, আজকে রাত 9টা বাজে আমাদের লিচু বাগানের ওখানে আসবেন। আমি বললাম, লিচু বাগান? বলে, হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে যে লিচু বাগান আছে ওই বাগানে আসবেন। তখন কিন্তু মোটামুটি মানে লিচুর সময় ছিল, লিচু পাকে বা লিচু বিক্রি করে এরকম। যে লিচু বাগানও আমাকে যাইতে বলছে, এটা কিন্তু ওদের বাগান না, ওর চাচার বাগান। তা আমি বললাম, 9টার দিকে যাব? ও বলে, না, 9টার দিকে না, আরেকটু পরে আসেন, 11টার দিকে আসেন। আমি বললাম, 11টার দিকে আসলে কি তুমি আসবা? ও বলে, হ্যাঁ, আমি লিচু বাগানে আসবো। আপনি লিচু বাগানে আসবেন, আইসা একটা ঢিল মারবেন আমাদের টিনের চালে, এবং টিনের চালে ঢিলটা মারলেই পরে আমি বেরিয়ে ওই লিচু বাগানে যাব, আপনার সঙ্গে দেখা করব। আমি তখন বললাম যে, আমি যদি টিনের চালে ঢিল মারি তাহলে তো তোমার বাবা বা অন্য কেউ বেরিয়ে এসে আমাকে ধরে ফেলবে। ও তখন বলতেছে, আরে না, আমাদের টিনের চালে এমনি অনেক হচ্ছে উপরে গাছ টাছ আছে, তো বাতাস আসলে অনেক কিছু পড়ে, সো এরকম শব্দে কিছু হবে না। আর আপনি আইসা একটা টিনের চাল একটা ছোট্ট ঢিল মারবেন, এবং ওই ঢিলটা মারলে পরে আমি ঘর থেকে বেরিয়ে আসবো। ও আমাকে যেমন করে বলছে ভাই, আমি তেমন করেই বিশ্বাস করছি, কারণ আমি জানি ও কখনোই আমাকে আমার সঙ্গে চিটিং করবে না। ওর প্রতি আমার সেই বিশ্বাসটা ছিল। এরপরে যেটা হলো, ও ঠিক যেভাবে আমাকে যেতে বলছিল আমি সেভাবেই ওদের ওই বাড়ির পিছনে লিচু বাগানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। রাত তখন প্রায় আনুমানিক 8টার মতো বাজতেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, ও কোথা, সময় কেন চায় না, কেন রাত্র 10টা হয়ে যাচ্ছে না, আমি যাব কখন? এমন করতে করতে আমার নির্দিষ্ট সময়টা তখন চলে আসে। তো আমি সেই সময় তখন কিন্তু লিচু পাকছে, লিচু কিন্তু বিক্রিও হইতে আছে। আমি আস্তে আস্তে করে লিচু বাগানের ভিতরে ঢুকলাম। বুকের ভিতরটা তখন ধুপ 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 করে কাঁপতেছে, মনে হচ্ছে কিছু একটা মনে হয় এখনই ঘটে যাবে। তারপরেও ঠিক বুঝতে পারলাম না ও কেন আমাকে স্পেসিফিক লিচু বাগানে আসতে বলছিল। তো ওদের ওইদিকে একটা খালের মতো আছে, একটা খাল আছে। আমি তখন কী করলাম, এই খালটা খুব কষ্ট করে পার হলাম। খালটা পার হয়ে ওই লিচু বাগানের পিছন দিয়ে তখন বাগানের ভিতরে ঢুকলাম। তো বাগান থেকে ওদের বাড়িটা বেশ দূরে, মানে আমি তো দিনের বেলা এই জায়গার মধ্যে আসি নাই, সো এই জায়গাটা আমি বেশ ভালো করে চিনিও না। পিছন থেকে দেখলাম যে লিচু বাগান থেকে ওদের বাড়িটা অনেক দূরে, এখান থেকে যদি আমি ডিল মারি তাহলে ওই পর্যন্ত ডিল যাবে না। এরকম মানে ইতস্ত করতেছি, এমন করতে করতে কী করব বুঝতে পারতেছিলাম না। তখন একটা সময় করলাম কি, একটা ঢিল হাতে নিলাম, একটা মানে ইটা হাতে নিলাম, এবং হাতে নিয়ে ওদের ওই বাড়ির দিকে ছুঁড়ে মারলাম। ওদের বাড়ির দিকে ছুঁড়ে মারা মাত্রই ভাই মুহূর্তের মধ্যে হঠাৎ করে 3-4টা ছেলে এসে আমাকে ধরে ফেললো এই লিচু বাগানে, এবং ধরে আমাকে পাতারিকভাবে মারতে শুরু করলো। মারছে তো মারছে, এমন মারা মারছে, মেরে আমাকে লিচু গাছের সঙ্গে বেঁধে রাখছে। ওরা বলতেছে আমি নাকি পাকা লিচু চুরি করার জন্য আসছি। আমি বারবার বলতেছি, ভাই আমি লিচু চুরি করতে আসি নাই, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনতেছে না। ওরা একই কথা বলতেছে, আমি লিচু চুরি করতে আসছি, এবং এইটা বলে আমাকে ওই গাছের সঙ্গে সারাটা রাত বেঁধে রাখে। সকাল হওয়ার পরে আমার আব্বাকে খবর দেয়। আমার আব্বা যায়, আব্বা গিয়ে তারপরে বহু কষ্টে, এবং এরই মাঝে আলোর বাবাকেও সকালবেলা খবর দেওয়া হয়। আলোর বাবা এসে আমাকে অনেক গালাগালি করে, এই তো লিচু খেতে ইচ্ছে করলে তুই কিনে খা, তুই তো আর বেকার না, তুই তো মানে তোর হচ্ছে নিজের গ্যারেজ আছে, এবং তোর বাবা এই এলাকায় খুব ভালো একটা মিস্ত্রি, সবাই তোর আব্বাকে চিনে জানে মানে,
কিন্তু তুই এরকম একটা কাজ কীভাবে করলি? আমি আর কি করবো, তখন আমি মানে একদম নিরুপায় হয়ে অসহায় হয়ে তাকিয়ে আছি। দেন এরপর আমাকে তখন ছেড়ে দিল। আমি আমার দুঃখটা কাউরে বুঝাইতে পারলাম না, কাউরে বলতে পারলাম না যে আমাকে আলোয় মূলত এই জায়গাটার মধ্যে আসতে বলছিল। বিশ্বাস করে আমাকে এমন মারা মারছে যে আমি 2 দিন পুরো বিছনা থেকে উঠতে পারি নাই। মানে বিছনার মধ্যে ফ্ল্যাট হয়ে গেছিলাম, এভাবে আমাকে মারছে। তো 2 দিন বিছনাতে থেকে এবং হসপিটালে গিয়ে মেডিসিন এনে আমি মোটামুটি কিছুটা সুস্থ হয়েছি। এবং সুস্থ হওয়ার পরে এবার আমি যখনই আপনার হুন্ডার গ্যারেজে আসছি কাজ করার জন্য, এই স্কুলের প্রত্যেকটা মেয়ে আমাকে দেখা মাত্রই বলে, কী ব্যাপার ভাই, লিচু চুরি করতে গিয়ে নাকি ধরা খাইছেন? কী ব্যাপার ভাই, লিচু চুরি করতে নাকি ধরা খাইছেন? মানে এই ঘটনাটা পুরো স্কুলের মধ্যে ছড়িয়ে যায়। শুধু স্কুল নয়, আশেপাশে যে দোকানগুলো আছে তারাও দেখলে আমাকে সবাই লিচু চোর বলে ডাকে। এইটা আমার কাছে বেশ খারাপ লাগতে শুরু হলো যে কী ব্যাপার, সবাই আমাকে লিচু চোর বলে, আমি নাকি লিচু চুরি করছি। মানে এমনভাবে অপমান করে কথা বলে যেটা আসলে সহ্য করা বেশ দায় হয়ে যাচ্ছিল আমার জন্য। তারপরেও কী আর করবো, যেমন করে বলতেছে আমি তেমন করে কথাগুলো শুনে যাচ্ছি, কোনো প্রতিবাদ করতেছি না। এমন করে দিনগুলো পার হচ্ছে। কিন্তু ভাই একটা কথা আছে, যার জন্য চুরি করলাম সেও বলে চোর, আর যার ঘরে চুরি করলাম সেও বলে চোর। আমি তো চুরি করছিলাম আলোর জন্য, এবং সেই আলোই না ভাই আমার সঙ্গে বেইমানি করলো। আমার সঙ্গে বেইমানি করলো, আমি যে চুরি করলাম ও আমাকে নিজেই চোর ডাকতেছে। মানে আমি তো ওর কথাই গিয়েছিলাম, ওই আমাকে বলতেছে কি লিচু চোর, কী খবর। অনেক মেয়েদের সামনেও আমাকে এই কথাটা বলে, এবং স্কুল থেকে যাওয়ার সময় বলে, আসার সময় বলে, আমাকে দেখলেই বলে কী ব্যাপার লিচু চোর, কী খবর। একদিন মোটামুটি খুব রাগ উঠে গেল যে আমাকে দেখলেই ও এমন কথা বলে আমি লিচু চুরি করছি। তা আমি একদিন কী করলাম, একটু জোরে জোরে বললাম যে যার জন্য করলাম চুরি ভাই সেও বলে চোর, আর যার কাছে করলাম চুরি সেও বলে চোর। এই কথাটা বলার পর ও তখন একটু মাইন্ডে লাগে মনে হয় কথাটা। এরপরের দিন স্কুল থেকে ফেরার সময় ও তখন আমাকে বলতেছে যে আমি তখন গ্যারেজে একটা ছোট্ট বাচ্চা মানে একটা ছেলে আছে, ওই আর আমি কাজ করতেছি। আমারে বলতেছে যে এই নাজমুল্লাহ, এমনি বলে তুই আর কোনোদিন আমার সঙ্গে কথা বলবি না। ও তখন ক্লাস 9-এ পড়তো। এই কথাটা যখন বলে ও তো এই কথা বলে চলে যায়। এরপর থেকে ও আর আমার সঙ্গে কথা বলে না, আমাকে দেখলে গাল ফুলিয়ে থাকে, রাগ করে থাকে, অভিমান করে আছে। মানে আমি বুঝতেছি যে ও আর আমার সঙ্গে কথা বলতে চায় না। এমন করে করে 2 থেকে 3 দিন কেটে গেল। একদিন আমি রাস্তার মধ্যে ধরে বসছি বলতে রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছি যে আলো আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। না ও ভাই আর আমার সঙ্গে আর কোনো কথা বলে না, মানে আমাকে দেখলে ইগনোর করে, অবহেলা করে। আর ওর সঙ্গে তো অনেকগুলো মেয়ে থাকে, আমি তো আর ওর সঙ্গে কথা বলতে পারি না। আর মেয়েগুলোর কাছ থেকে ওকে আলাদা ডাক দিয়ে আনলে পর ও রেগে যায়। তো কী করব না করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। তো ওদের বেচের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম ছিল তাসলিমা। এই তাসলিমা মেয়েটা একদিন আমাকে বলতেছে যে ও তখন স্কুলে যাওয়ার সময় দেখছে যে আমি আলোর সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি। স্কুল ছুটি হওয়ার পরে তাসলিমা আমারে বলতেছে যে নাজমুল ভাই, আপনার একটা কথা বলি, যদি শোনেন তবে আপনার জন্য উপকার হবে। আমি বললাম কী কথা বলো। আমার বলে ভাই আপনি যে আলোর পিছনে এরকম করতেছেন, এটা কিন্তু আপনি নিজের বিপদ নিজে ডেকে আনতেছেন। আমি বললাম মানি? বলে আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনতেছেন, আপনি কিন্তু আলোর সঙ্গে আর কথা বললেন না। আলো কিন্তু অনেক বড় একটা প্ল্যানিং করে রাখছে। আমি তখন বললাম যে তাসলিমা কী প্ল্যানিং করে রাখছে, আমার বলা যায়? বলে না ভাই আপনাকে বলা যাবে না, যদি বলা যেত তাহলে তো বলতামই। শুধু আমি আপনাকে এটাই অনুরোধ করব যে আপনি আর আলোর সঙ্গে কথা বললেন না, এবং আলোর সঙ্গে প্রেম করা তো দূরের কথা, আপনি আলোর কাছ থেকে যতটুকু পারেন দূরে থাকেন। আমি তখন বললাম আলোর কাছ থেকে দূরে গেলে তো আমি অন্ধকারে ঢেকে যাব, আমি তো অন্ধকারে থাকতে চাই না, তাও তুমি আমার কাছে বলো কি হয়েছে। ও তখন বলে আমি জাস্ট আপনাকে এটুকুই বলে রাখি, আপনি যে লিচু বাগানে গিয়েছিলেন ওই তো আপনাকে যেতে বলছে। আমি বললাম হ্যাঁ ওই বলছে। বলে ও আপনাকে ইচ্ছা করে লিচু বাগানে ডেকে নিয়েছে, এবং ডেকে নিয়ে লিচু বাগান যারা পাহারা দেয় এদেরকে দিয়ে আপনাকে মায়ের খাওয়াইছে, এবং এটা ও ইচ্ছা করেই করছে। ও আপনাকে কখনোই ভালোবাসে না, আর আপনি যে ওর পিছনে বৃথা সময় নষ্ট করতেছেন এতে আপনি একটা সময় বড় ধরনের বিপদে পড়বেন, কারণ ও আপনাকে নিয়ে অনেক বড় প্ল্যানিং করে রাখছে। আমি তখন বললাম যে কী প্ল্যানিং করে রাখছে আমাকে নিয়ে। ওই তাসলিমা আর কিছু বলল না। না বলার পরে আমি তখন একদিন করলাম কি, এরকম করে সময়গুলো কাটতেছে বা আমি কিন্তু এলাকাতে লিচু চোর হিসাবে পরিচিত হয়ে গেছি। আমাদের আশেপাশের অনেক দোকানদার আছে না, ওরা আমার জন্য লিচু নিয়ে আসে। আয়না বলে যে নিয়ে নাজমুল লিচু খা, তুই তো লিচু চুরি করতে গিয়ে ধরা খাইছিলি, নে লিচু খা। এইরকমভাবে পর্যন্ত ভাই আমার অপমান করে। তো একদিন হয়েছে কি, এভাবে অনেক দিন কেটে যাওয়ার পরে বৃহস্পতিবারে আপনার তখন প্রায় 2টা থেকে 3টার মতো বাজে। ওই দিন হঠাৎ করে দেখলাম কি ও একা একা যাইতেছে। মানে সবসময় তো 4টা বাজে স্কুল ছুটি হইলে পরে সবগুলো মেয়ের সঙ্গে দল বেঁধে যায়,
আজকে দেখি যে 2টা-3টা বাজে ও একা একা যাচ্ছে, কিন্তু ওর মনটা অনেক খারাপ। তো তখন আমি ভাবলাম যে হয়তো ওর পারিবারিক কোনো সমস্যা বা কিছু হয়েছে। তা আমি তখন ওর পিছনে পিছনে গেছি। যাওয়ার পরে আমি বললাম, আলো কী হয়েছে, তুমি আজকে স্কুল শেষ না করে চলে আসলা, ঘটনা কি? আমার বলে কিছু হয়নি, আমার ভাল লাগতেছে না। তো আমি কেন ভাল লাগতেছে না এটা ওরে বারবার জিজ্ঞেস করতেছি, এবং জিজ্ঞেস করতে করতে ওদের বাড়ির ওই ইয়েটা পর্যন্ত গেছে, বাড়ির প্রায় কাছাকাছি চলে গেছি। বারবার জিজ্ঞেস করতেছে আমার কাছে, বলো যে কী হয়েছে তোমার, কেন মন খারাপ, এবং কী নিয়ে তুমি মন খারাপ করতেছো, আমার কাছে বলো, আমার কাছে বললে কী হবে বলো। এইভাবেই যে তর্কাতর্কি করতেছি বা কথা কাটাকাটি করতেছি, ওই তখন করছে কি, হঠাৎ করে ওদের বাড়ির কাছাকাছি গিয়ে জুতাটা খুলে আমাকে ঠাস ঠাস করে কাটা বাড়ি দিয়ে দিছে। এবং শুধু বাড়িয়ে দেয় নাই, জুতা খুলে বাড়ি দিয়েও চিৎকার করে চিৎকার করতে শুরু করছে। মুহূর্তের মধ্যে ওদের বাড়ি থেকে ওর মা এবং পাশের বাড়ি থেকে আরও কয়েকজন বেরিয়ে চলে আসছে, এবং সবাই আসার পরে বলতেছে, আলো কী হয়েছে, আলো কী হয়েছে। ওই তখন বলতেছে, এই জানোয়ারটা আমার খারাপ প্রস্তাব দিছে, এই জানোয়ারটা আমার হাত ধরে টান দিছে, ওই আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। আল্লাহ, আমি তো পুরো নাসর বান্দা, আমি তো এরকম কিছুই করি নাই। এবং এই তখন কী করলাম, ভয়ে আমি তখন চলে আসছি। এটা যখন এটা করছে না, আমি এত ভয় পাইছিলাম যে আমি তাড়াতাড়ি ওখান থেকে দোকানে চলে আসি। আইসে 1 সেকেন্ডও দোকানে থাকি না, আমি তখন বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পর আমার ভিতরে ভয় ঢুকে গেছে, কারণ আলোর বাবা তো অনেক ডিয়ারিং। এইটা তো আলোর বাবার কানে যাবেই, এবং গেলে তো আর উনি আমাকে আস্ত রাখবে না। আমি সেখান থেকে চলে গেছি আমার নানু বাড়িতে। নানু বাড়িতে চলে যাওয়ার পরে রাত 10টার দিকে আমার বাবা তখন আমার নানু বাড়িতে গেছে। যাই আমারে বলতেছে যে, নাজমুল, এটা তুই কী করলি, এটা তুই কী করলি? আমি বললাম, বাবা আমি কী করছি? বলে, তোর কারণে আমার দোকানটা ভেঙে দিছে। আমি বললাম, দোকান ভেঙে দিছে কেন? আব্বা বলে, তুই নাকি ওই মেম্বারের মেয়ের হাত ধরে টান দিছিস এবং মেয়ের হাতে নাকি চুমু দিছিস। আমি তখন একবারে বলতেছি যে, আব্বা এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তখন আর আব্বার কাছে কোনো কথা লুকাই নেই, যেটা সত্যি আব্বাকে সেটাই বললাম যে, আব্বা এমন এমন ঘটনা, মেয়েটারে ভালো লাগে তাই তারে প্রেমপত্র দিছিলাম, আমার সঙ্গে এটা হয়েছে। সব কিছু শোনার পরে আমার আব্বা বলে, হাইরে, লোকে একটা কথা বলে, আম গাছে আমি ধরে, কাঁঠাল গাছে কাঁঠালি ধরে। আরে বাবা, এই আলোর বাবা কত খারাপ একজন মানুষ, এত খারাপ একটা মানুষের ঘরে কি কোনো ভালো মেয়ে জন্মাতে পারে? তুই কি এটা বুঝিস না? এটা তুই কী করলি? তুই কেনই বা এর কাছে এরকম প্রস্তাব দিতে গেলি? আমি তখন বললাম যে, আব্বা আমার তো ভুল হয়ে গেছে, আমি তো দিয়ে ফেলছি, এখন আমি কি করব? আব্বা বলে, আমি তো বুঝতেছি না কিছু, কি করবি? এখন তো ওরা এসে আমার দোকান ভেঙে দিছে, দোকানের মালামাল অনেক লুট করে নিয়ে গেছে এবং দোকানটা ভেঙে ফেলছে, এবং আমাকে বলছে আমি যাতে এই দোকানে আর না বসি। আমি তখন আব্বার অসহায় ওই মুখের দিকে তাকিয়ে আছি। আমার আব্বা বেশ অনেকটা কষ্ট পাইছে এবং অসহায় আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন আব্বারে বললাম যে, আব্বা আমি আপনার জন্য এখন কী করতে পারি আমাকে বললেন তো। আমার আব্বা বলে, আমি কি বলবো ঠিক জানি না, তবে তুই যেটা করেছিস এটা তুই একদম ভালো করিস নাই। তোর জেনে শুনে বুঝে কাজ করা দরকার ছিল। ওই মেম্বারের বেটি যথেষ্ট খারাপ একটা মেয়ে, তুই জেনে শুনে বিষ পান করেছিস। আমি তখন আব্বারে বললাম যে, আব্বা ভুল যা কবার তা তো করেই ফেলছি, এখন আমি কি করব? আব্বা বলে, ঠিক আছে তুই আপাতত তো নানু বাড়িতে থাক, এখন বাড়ির দিকে আসিস না, এরপর আমরা চিন্তা ভাবনা করে তোরে সময় হলো তোরা আমি নিজে বাড়িতে আসতে বলবো, তুই আমার অনুমতি ছাড়া বাড়িতে আসিস না। আমি বললাম যে, আচ্ছা আব্বা ঠিক আছে, আপনি বললে পরে আমি যাব, নাইলে আমি যাব না। আব্বু যেহেতু আমাকে এটা বলছে, তা আমি আব্বার কথার উপরে ডিপেন্ড করে নিলাম, আমি আর গেলাম না বাড়িতে। এইভাবে প্রায় 3 দিনের মতো কেটে গেছে। 3 থেকে 4 দিন পরে একদিন আমার মা আসছে, এসে আমার বলতেছে তোর আব্বা তোরে যাইতে বলছে। 4 দিন পরে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা বলে, তুই হঠাৎ করে দোকানে যাইস না, এখন দোকানে গেলে মেম্বারের চেলাফেলা যারা আছে এরা কিন্তু তোরে মারবে এবং খুবভাবে মারবে, তোর ক্ষতি করবে, তুই দোকানে যাইস না। তা আব্বা যখন আমারে বলছে, আমি কিন্তু আর দোকানে যাই না। দোকানে না গিয়া আমি বাড়ির মধ্যেই বসে থাকি। এভাবে বসে থাকতে থাকতে না ভাই একটা সময় অনেক বোরিং হয়ে গেছিলাম, কিচ্ছু ভালো লাগতেছে না। আব্বা তখন বলতেছে, তুই একটা কাজ কর, তুই দোকানে যাইছে না, কারণ দোকানে গেলে তোর ক্ষতি করবে, ওরা তোরে মারবে, এই করবে সেই করবে, অনেক কথাবার্তা আমারে বলতেছিল। তো এরপর আমি একদিন গেছিলাম, যাওয়ার পরে আমার ওই যে মেম্বারের বাড়ির একটা ছেলে আছে, উনি আমারে দেখে বলতেছে যে, তুই আর দোকানে আসবি না সামনের দিকে, তোরা যাতে এই দোকানে আর না দেখি, যদি তুই দোকানে আসিস তাহলে তোর আব্বাকে এখান থেকে উঠে দেওয়া হবে। তো আমি যে ঠিক আছে, তাহলে আর আমি আর দোকানে চাইলাম না, দোকানে যাইনি, এভাবে পড়ে আসি। এমন করতে করতে আব্বা তখন হঠাৎ করে বলতেছে, তুই একটা কাজ কর, তুই আমাদের আরেকটা বাজার আছে, আব্বা বলে ওই বাজারে আমি তোর নতুন একটা দোকান দিয়ে দিই। আমাদের এলাকার যে একটা ছেলে আছে, ওই ছেলেটা আর আমি মিলে আমাদের পুরনো দোকানটা চালাই, আর তোরে আমি একটা নতুন দোকান করে দিই, তুই কি ওখানে একটা দোকান করবি? তা আমি যখন আব্বারে বললাম যে ঠিক আছে আব্বা, যদি আপনি বলেন তাহলে আমি করব। পরে আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা বাজার আছে,
বড় একটা বাজার, অনেক বড় একটা বাজার। আব্বা তখন এখানে আমার একটা দোকান করাই দিল। আমাদের তো ধরেন খুব বেশি মালামাল কিনা লাগে না, যেন পুরনো একটা দোকান আছে, পুরনো দোকান থেকে মোটামুটি মালামাল যা লাগে সব কিছুই নতুন দোকানে নিয়ে গেছি। এবং নিয়ে যাওয়ার পরে কাস্টমারও বেশ ভালো পাচ্ছি, যেহেতু আমি কাজ জানি, আমি কিন্তু খুব ভালো বাইকের কাজ জানতাম এবং বাইক স্টার্ট দিলে বলে দিতে পারতাম এটার মধ্যে কী সমস্যা আছে, যার জন্য দেখা যায় দূর দূরান্ত থেকে কাস্টমার আমার কাছে আসতো, অনেক দূরে দূরে দোকান থেকে আসতো, তা আমি এদেরকে সার্ভিস দিতাম। এমন করতে করতে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায় এবং 4-5 মাস পরে আমি দোকানে একটা মোবাইল ফোন কিনি। ওই দোকানে যাওয়ার পরে একটা মোবাইল ফোন টোন কিনি এবং সবার সঙ্গে কথাবার্তা বলি, যেহেতু ধরেন আমি বাড়িতে আসি না, ওইখানেই থাকি, আমার দোকানটা ওইখানে, গ্যারেজটা ওইখানে, ওই জায়গার মধ্যেই থাকি, তো আমি তো আর বাড়িতে আসি না। না আসার পরে আমি কি করলাম, তখন ওই মোবাইল ফোন দিয়ে জনের সাথে কথা বলি এবং আমাদের এলাকার বা আমাদের বাজারের অনেকের সঙ্গে কথাবার্তা বলি। এমন করতে করতে ভাই কী জানি ভাই আমার নাম্বারটা কেমন করে জানি আলো ম্যানেজ করে ফেলে এবং একদিন আমাকে ফোন দিছে। ফোন দিয়ে মানে তখন আপনার প্রায় বিকেলবেলা আমি দোকানে কাজ করতেছি, ফোন দিয়ে বলতেছে যে আমি আলো। আমি তখন ভয় পেয়ে গেছিলাম যে ও কেন কল দিছে। পরে আমি বললাম যে জি আলো বলো। পরে বলতেছে তুমি কি আমার উপর রাগ করে আছো, এমনিই বলে, মানে ওর কণ্ঠটা তখন বেশ নরম ছিল, মনে হচ্ছে যেন ওর উপর দিয়ে তুফান চলতেছে, খুব নরম একটা ভয়েস। আমি বললাম যে না আমি কারোর উপর রাগ করি নাই। ও বলে আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তাই তো তুমি আমাকে অভিশাপ দিছো, আর তোমার অভিশাপে আজকে আমার এই অবস্থা। আমি বললাম যে তো তোমার কী হয়েছে, কেন কী অবস্থা? বলে আমার তো সামনে এসএসসি পরীক্ষা, আমি তো পরীক্ষা দিতে পারবো না। আমি বললাম কেন? এই কথাটা শুনে না আমার মনটা অনেক গলে গেছে, গরিব মানুষ তো এরকম কারো দুঃখ দেখলে নিজের ভিতরে মানে আবেগ কাজ করতে শুরু করে। আমি তখন বললাম কেন, তুমি কি বলতেছো, কেন পরীক্ষা দিতে পারবা না? ও বলে আমি তো বইয়ের দিকে তাকাই দিয়ে পারি না, আমার বইয়ের দিকে তাকাইলে প্রচণ্ড মাথা ব্যথা করে এবং এত বেশি মাথা ব্যথা, এত তীব্র মাথা ব্যথা যে আমি জাস্ট মাথা ব্যথায় পাগল হয়ে যাই। সো আমার দ্বারা তো আর পড়াশোনা হবে না, আমি তো এসএসসি পরীক্ষা দিতে পারবো না। আমি বললাম হঠাৎ করে তোমার মাথা ব্যথা কেন, মানে কী কারণে হচ্ছে? ও বলে মাথা ব্যথা তো সেদিন থেকে শুরু হয়েছে, যেদিন তোমাকে জুতা দিয়ে মারছিলাম, তোমার জুতা দিয়ে যেদিন মারছিলাম সেদিন থেকেই মাথা ব্যথা। এরপর তো আর এই পর্যন্ত আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার তো সামনে পরীক্ষা, আমার তো সব কিছু শেষ। আমি ভাই সত্যি বলতে ওরা কখনোই অভিশাপ দিই না, ও যে এত কিছু করছে আমার সঙ্গে এত চিটিং করছে বা যাই করছে, আমি কখনোই ওকে এক বিন্দু পরিমাণের অভিশাপ দিই নাই। এবং আমি আসলে অন্যরকম একটা ছেলে, মানে কারো উপরে আমি কোনো রাগ ক্ষোভ অভিমান এগুলো রাখি না, আমার ভিতরে যা আসবে আমি তাই বলবো। আমি তখন বলতেছিলাম যে আলো তুমি ভুল বুঝতেছো, আমি আসলেই তোমাকে অভিশাপ দিই নাই, আমি কেন তোমাকে অভিশাপ দিব বলো? তুমি তো আমার সঙ্গে খারাপ কিছু করো নাই, আমি অভিশাপ কেন দিব? ও বলে না 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 তুমি অবশ্যই অভিশাপ দিছো, তুমি কি সত্যি আমাকে অভিশাপ দাও নাই? আমি বললাম যে না আমি তোমাকে অভিশাপ দিই নাই। ও বলে যদি তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি বললাম না 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 আমি তোমার উপর রাগও করে নাই। ও বলে অভিশাপও দেয় নাই, রাগও করে নাই, তাহলে দোকান ছেড়ে দিছো কেন? আমি বললাম দোকান কেন ছাড়ছি তো আমার থেকেও তুমি ভালো জানার কথা, তোমার আব্বার চেলাফেলা লোকেরা আসে দোকানে ভাঙচুর করে এবং আমি একদিন বসছিলাম, বসার পরে তোমাদের এলাকার একটা ছিল আমাকে ডিরেক্টলি বলছে আমি যেন এখান থেকে চলে যাই। আলো তখন আমারে বলতেছে ও তুমি কি সাইফুলের কথা বলতেছো? আমি বললাম হ্যাঁ। ওই তখন বলে সাইফুল ভাই তো আমার পছন্দ করে, আমার সঙ্গে প্রেম করতে চায়, আমি রাজি হই না, জানে তুমি আমার পছন্দ করো, এই জন্য তোমার এটা করছে। আচ্ছা তুমি যদি আমার উপরে কোনো রাগ না থাকে আর তুমি যদি সত্যি আমাকে কোনো অভিশাপ না দিয়ে থাকো, তাহলে তুমি তোমাদের পুরনো দোকানে আবার চলে আসো। আমি বললাম আলো তুমি এটা কী বলতেছো? যে দোকান আমি ছেড়ে দিয়েছি, যে দোকানে আমি থাকি না, এখন তুমি আমাকে বলতেছো ওই দোকানে যাওয়ার জন্য, ওই দোকানে গেলে তো এলাকার লোকেরা আমাকে মারবে। ও বলে এই আলো বেঁচে থাকতে কেউ তোমাকে একটা ফুলের টোকাও দিতে পারবে না, কী বলতেছো তোমারে মারবে? কেউ তোমারে মারতে পারবে না, তুমি আসো। আমি তখন বললাম যে আলো দেখো আমার ইচ্ছা করতেছে না, কারণ আমি এই জিনিসগুলোর খুব ভয় পাই। আমার আব্বা আমারে বলছে আমি কোনো ঝামেলায় না যাওয়ার জন্য আমি নতুন দোকান খুলছি অমুক বাজারে এবং আমার দোকান ভালোই চলতেছে, আমার দোকানে কোনো সমস্যা নেই, আমি এখন হঠাৎ করে আর তোমার কাছে যাব না। ও বলতেছে তার মানে কি তুমি আমার কথা শুনবা না? তার মানে কি তুমি হচ্ছে আমাকে ভালোবাসার কথা বলছিলে, এটা পুরোই মিথ্যা, এটা আমাকে ধোকা দেওয়া? আর যখন আমি তোমাকে ডাকতেছি তখন তুমি আসবা না, তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারলা? আমি তখন বলতেছি যে আলো তুমি আমার ভুল বুঝতেছ, আসল মেন কথা হচ্ছে কি যে আমি মানে যেতে চাচ্ছি না তোমার আব্বার লোকজনের ভয়ে। ও তখন বলে আমার আব্বার লোকজন তোমার কিচ্ছু করবে না, আমার আব্বার লোকজন তোমার কিচ্ছু করবে না, তুমি এক বিন্দু পরিমাণ আরও ভয় পাইও না, আমি যা বলতেছি তুমি তাই করো, তুমি আবার এই দোকানে চলে আসো। আমার কাছে মনে হয় কি যে আমি যদি তোমার মুখটা দেখি না, তাহলে আমার ভিতরে যে কষ্টটা আছে কষ্টটা দূর হয়ে যাবে, আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে, সো প্লিজ তুমি চলে আসো। মানে ও এমন করে আমাকে ডাকতেছে, মনে হয় যেন আমি গেলে ও 16 কলা পূর্ণ হবে। এমন করে যখন ডাকতেছে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না আমি তাহলে ওই দোকানে আবার যাব।
এবার আমি আব্বারে বলছিলাম, আব্বা তো আমার গালাগালি করে শেষ, যেই দোকানে তুই কেন আসবি, তুই নতুন দোকান খুলছিস, নতুন দোকান চালাবি, তোর তো এখানে আসার দরকার নেই। আমি তখন আব্বারে বললাম, আব্বা ওই বাজারের কাউরি চিনি না, ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে, একটা কাজ করেন আপনি ওই দোকানে চলে যান, আমি এই দোকানে বসি। আমার আব্বা বলে, মেম্বারের মেয়ের সঙ্গে তোর ঝামেলা আছে, এলাকার লোকজন পাইলে তোর পিটাবে, তুই দোকানে আসিস না। আমি আব্বাকে তখন ডিরেক্টলি বলতেছি যে না, মেম্বারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, মেম্বারের পোলাপাইন আমার কোনো ক্ষতি করবে না। আব্বা আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি ওই দোকানে চলে যান, মানে নতুন দোকানটাতে আপনি যান এবং পুরনো দোকানে আমি বসবো। আব্বা তখন বলতেছে যে তুই কি সত্যিই বলতেছিস? আমি বললাম হ্যাঁ, আমি সত্যিই বলতেছি। আব্বা বলে, তোর কোনো ঝামেলা হবে না তো? আমি বললাম না, আমার আব্বা না ভাই বেশ সাদামাটা একটা মানুষ ছিল, সহজ সরল একটা মানুষ ছিল, এবং আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার বাবা বাইক ঠিক করতো, কখনো কোনো কন্ট্রাক্ট করতো না যে আপনি হুন্ডাটা আমি ঠিক করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। বাবা কাজ করতো, করে বলতো যে আপনি দেন, যা খুশি দেন। আমি এমনও দেখছি যে আমার বাবা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা বাইকের কাজ করছে, আব্বারে 20 টাকা দিয়ে চলে গেছে। আব্বা কিচ্ছু বলে নাই। আব্বা কখনোই কারো কাছ থেকে টাকা চেয়ে নিত না যে আমার এত টাকা দিতে হবে। আবার অনেক ভালো মানুষও আছে, তারা অল্প স্বল্প কাজ করে আব্বাকে বেশ মোটা অঙ্কের টাকাই দিত। তো যাই হোক, এমন করে আমি তখন বললাম যে আব্বা আপনি মানে নতুন গ্যারেজে চলে যান, আমি আপনার পুরনো গ্যারেজে বসবো। মা তখন মানে বকাবাধ্য করতেছে যে এটা কি ভালো হবে, তো ঠিক হবে না, তুই তোর জায়গায় থাক, তুই কেন এখানে আসবি। মানে মা সবসময় আমাকে নিয়ে ভয় পাই, তো বুঝেন তো মায়ের মন সবসময় একটু ছোটোই থাকে। তো আমি তখন বললাম যে না, আমি এখানেই বসবো, আমার আব্বার ওইখানে পাঠাবো। পরে আমার কথার মধ্যেই তখন সব কিছু হলো, আব্বারে আমি নতুন দোকানে পাঠাই দিলাম। আমি তখন পুরনো দোকানে বসছি। এবার বসার পরে না ভাই, অবাক কাণ্ড হচ্ছে কি, মানে যে আলো আমাকে দেখতে পারতো না, আমার সঙ্গে এত কাহিনী করলো, ওই আলো দেখে কি ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলে, এবং আমি ভালো আছি কিনা খোঁজ খবর নেই, এবং প্রতিদিন একবার করে আমাকে ফোন করে, রাত দিন মিলিয়ে আমার সঙ্গে কথা বলে। ও আমাকে বলে, জানো আমি না সত্যি তোমার সাথে অন্যায় করেছি, আমার সত্যি বেশ খারাপ লাগতেছে, আমি না এটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। মানে হঠাৎ করে আলো আমার সঙ্গে এতটাই ভালো হয়ে যায়, যেটা আমার চিন্তা ভাবনাকেও হার মানিয়ে দেয়। ওর ভালো হওয়ার পিছনের কারণটা আমি প্রথম দিকে ভাই বুঝতে পারি না, এত যে ভয়ঙ্কর হবে ওর নীল নকশা সেটা আমার জানা ছিল না। রাতকে রাত আমাকে ফোন দিত, তুমি কি করো, তুমি কেমন আছো। তখন পড়তো, হ্যাঁ, আমারে বলতো যে, আমারে বলে যে নাজমুল আমার তো ভালো লাগতেছে না, আমি পড়তে বসছি, তুমি লাইনে থাকো আমি পড়ি। তা আমি কী করতাম, ওরে কল দিতাম, কল দিয়ে আমি বসে থাকতাম, ও পড়তো আমি শুনতাম। এক এক দিন আমি 100 টাকা 150 টাকা মোবাইল বিল দিতাম, মানে সারা রাত ওর সঙ্গে লাইনে থাকতাম, যতক্ষণ বসে পড়তো আমি ততক্ষণে তার সঙ্গে লাইনে থাকতাম। এমন করতে করতে ওর এসএসসি পরীক্ষা চলে আসে। এসএসসি পরীক্ষা আসে, এসএসসি পরীক্ষা আসার পরে ওই তখন পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষার কেন্দ্র এখানে না, পরীক্ষার কেন্দ্র অন্য একটা জায়গায়, অন্য এক জায়গায় পরীক্ষার কেন্দ্র। তাই এর মাঝে কিন্তু আমাদের প্রেম হয়ে গেছে, আমরা কিন্তু গভীর প্রেমী মগ্ন, বাট আমি ওই শরীরে টাচ করতে পারিনি বা কখনো মুখামুখি ওভাবে ভালোবাসার কথা হয়নি। জাস্ট ফোনে ফোনে মোবাইল আমাকে কল দিত, আমাকে ভালোবাসে, আমি ওর জান পরাণ এই সমস্ত ইমোশনাল কথাবার্তাও বলতো, আমি এগুলো শুনতাম। মানে এক কথায় বলতে গেলে একটা অন্যরকম ভালোবাসা ছিল ওর মুখের কথাগুলোর মধ্যে, আমি এরকম কিছু পাইতাম। ও যেমন করে বলতো আমি তেমন করে শুনতাম, মানে দুজনের মাঝে একটা মানে ভালোবাসাবাসের একটা সম্পর্ক তখন তৈরি হয়। তা এরকম করে ও তখন আরেকটা কেন্দ্রে যাবে, ওখানে পরীক্ষা দিবে। আমারে বলতেছে কি, যেদিন লাস্ট পরীক্ষা, শেষ পরীক্ষার দিন আমারে বলতেছে যে আমারে, ও আচ্ছা, পরীক্ষার মধ্যে আমারে বলতেছে যে নাজমুল এখন তো তোর অনেক সমস্যা, আমার বাবা তো আমারে বিয়ে দিবে না, আমার বাবা তো তোমার কাছে আমাকে বিয়ে দিবে না, এবং আব্বা বলতেছে যে পরীক্ষার পরে পরে আব্বার কোন বন্ধুর সঙ্গে আমাকে বিয়ে, মানে আব্বুর কোন বন্ধুর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। এগুলো আমার কাছে কান্নাকাটি করে বলে। আমি যে আলো, আমিও তো তোমারে ভালোবাসি, তোমার অন্যত্রী বিয়ে হয়ে গেল তো আমিও নিজে মরে যাব, আমি তো নিজেকে ধরে রাখতে পারবো না, বিকজ আমি তোমাকে অনেকটা ভালোবাসি। এখন ওই আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, মানে দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি। এরকম করতে করতে ওই তখন বলে, তাহলে আমার শেষ পরীক্ষার দিন আমি তোমার সঙ্গে পালায়ে যাব। কারণ দেখা যায় যে মানে পরীক্ষা হবে, তো শেষ পরীক্ষা যেদিন হবে সেদিন আমি তোমার সঙ্গে পালায়ে যাব। আমি তখন বললাম তাহলে তো ভালোই হয়, আমার সঙ্গে পালায়ে যাবা, এরপর তোমার আব্বা কি করবে আমার? ও বলে, আব্বার কথা বাদ দাও, আব্বা যা খুশি তা করবে, এতে তো আমার কিছু যায় আসে না, বাট আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে পালায়ে যাব, আমি কি তোমাকে ছাড়া বাঁচবো না, কেন তুমি কি আমাকে নিয়ে পালাবা না? আমি বললাম, হে আলো, খেলেও পালাবো না, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই পালিয়ে যাব। তাই ওর যে আমাকে নিয়ে পালাতে যাচ্ছে ভাই, এতেই না আমি অনেকটা খুশি, মানে আমি আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমার তো অনেকটা ভালো লাগতেছে। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করতেও তো পরীক্ষাটা শেষ হলো। শেষ পরীক্ষার দিন, এই শেষ পরীক্ষার আগের দিন রাতেই ফোনে আমার সঙ্গে কথা হচ্ছে, আমাকে বলতেছে যে নাজমুল তুমি আমাকে কোথায় নিয়ে যাবা?
আমি বললাম, দেখো আমার যাওয়ার মতো একটাই জায়গা, সেটা হচ্ছে আমার নানু বাড়ি। আমি তোমাকে আমার নানু বাড়িতে নিয়ে যাব এবং আমার নানু বাড়িতে আমি তোমার সঙ্গে থাকবো। ওই তখন আমার বলতেছে যে তোমার নানু বাড়ি কোথায়? আমি তখন ঠিকানা বললাম। ও বলে, না না না, সে এলাকা ভালো না, আমি সেখানে যাব না। আমি বললাম, তাই তুমি সেখানে যাবো না, কোথায় যাবা? ও বলে, আমার দুঃসম্পর্কের একটা খালার বাড়ি আছে অমুক জায়গায়, আমি সেই খালার বাড়িতে চলে যাব। আমি বললাম, খালার বাড়িতে যাবা তো তোমার খালা যদি লাস্টে তোমার আম্মারে বলে দেয়, আমরা ধরা খেয়ে যাবো না? ও বলে, না না না, ওই খালাকে আমার সব কিছু বলা আছে, আর খালা আমার বান্ধবীর মতো, মানে আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক, খালা কখনোই কারোর কাছে বলবে না। তো আমি খালার সঙ্গে যাব, মানে খালার বাড়িতে যাব, সেখানে থাকবো, আমরা সেখানেই বিয়ে শাদী করবো, এরপরে আস্তে আস্তে করে আমরা বাড়ির দিকে আসবো। তাই আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এই তো আমার জন্য অনেক বড় একটা গুড নিউজ। তা তুমি আমার এত ভালোবাসো, এটা তো আমি আসলে কখনো স্বপ্নেও ভাবতে পারি নাই। মানে তখন মনে হচ্ছিল যে আমি আলাউদ্দিনের চারাক পেয়ে গেছি ভাই, আমার জীবনে আর কিচ্ছু লাগবে না। এবং এর পরের দিন আমি মোটামুটি একেবারে নায়ক শায়ক ভাব করে ক্যাশের মধ্যে টাকা টুকা যা আছে এই সব কিছু নিয়ে আমি ওর মানে পরীক্ষার কেন্দ্রে চলে গেছি। তা পরীক্ষার কেন্দ্রে চলে যাওয়ার পরে ওই তখন হঠাৎ করে কেন্দ্র থেকে বেরিয়ে আমাকে বলতেছে যে, নাজমুল একটা কাজ করো, আমি বাসা থেকে তো কিছু নিয়ে আসতে হবে, আমি তো এভাবে খালি হাতে গেলে হবে না, আমি বাসা থেকে কোনো কিছু নিয়ে আসি এবং নিয়ে এসে তারপর রাতের বেলায় পালাই। আমি বললাম, তুমি না বললা পরীক্ষা শেষ হলে? ও বলে, না না না, আমার বাসা থেকে কোনো কিছু নেওয়া লাগবে। এগুলো বলেও তখন রিক্সাতে উঠে গেল, উঠেও আবার বাসায় চলে আসছে। তো বাসায় যখনও চলে আসছে আমি ভাবছি যে কী ব্যাপার, বাসায় চলে আসছে। এরপরে আমার এই বিকেলে ফোন দিচ্ছে, মানে সন্ধ্যার দিকে ফোন দিয়ে বলতেছে, নাজমুল তুমি আজকে রাতের বেলায় আসো, আমি রাতের বেলা তোমার সঙ্গে পালায় যাব। বিশ্বাস করেন ভাই, যখন রাতের বেলা আসতে বলছে আমার বুকটা তখন কাঁপ দিয়ে উঠছে, কারণ তো মানুষ ভালো না। দেখা যায় যে মানে রাতের বেলা আসতে বলছে, রাতের বেলা আমার আরেকটা ক্ষতি করে ফেলবে, এবং আমি ভয় পাচ্ছিলাম, মানে ওকে ভালোবাসি তারপরেও সন্দেহ করি। তা আমরা বলতেছে যে তুমি ডিরেক্টলি আমাদের বাড়ির এই কোনায় চলে আসবা, আমাদের বাড়ির কর্নারে এসে জানালার মধ্যে নক করবা, আমি তখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। রাত তখন বলছিল যে 1টার কাছাকাছি, 12টা কি 1টা, ওই টাইমটা বলছে। তো যেহেতু যারে ওরে ভালোবাসি, তো আমি তোর জন্য এটা করবই। তা আমি আচ্ছা ঠিক আছে। পরে ওই সময়ের মধ্যে আমি তখন মোটামুটি আমার যে প্রস্তুতি আছে, ব্যাগ ট্যাগ রেডি করা, এই সব কিছু রেডি করে ওদের ওই বাড়ির কর্নারে গিয়ে তখন দাঁড়াইলাম। রাত্র প্রায় 12:30টার কাছাকাছি বাজে। তখনও দেখলাম ওর ঘরে বাতি জ্বলতেছে, মানে ওর বাতি জ্বলতেছে, ও আবার জানালা খুলে খুলে মানে আমাকে সংকেত দিচ্ছে যে ও সজাগ আছে। মধ্যরাতের কাছাকাছি ও তখন করলো কি, মানে নিচে জানালা খুলে আমাকে ইশারা দিল। ইশারা দেওয়ার পর আমি কাছে গেছে, গিয়া বলতেছে যে একটা কাজ করো, তুমি এদিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে আসতেছি। তো আমাকে যেদিক দিয়ে যাইতে বলছে আমি ঠিক এদিক দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর ও তখন বেরিয়ে আসছে। বিশ্বাস করুন, ও যখন বেরিয়ে আসছে আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমি এটা আলোকে দেখতেছি। কারণ ও মানে এমন ফ্যামিলির একটা মেয়ে, ও অনেক শক্ত একটা মেয়ে, অনেক হার্ড একটা মেয়ে, ও কাউকে মানে পরোয়া করে না, অনেক মানে স্ট্রং আর কি। সো এইরকম একটা মেয়ে ভালোবেসে আমাকে, তার বাবা মা সব কিছু ছেড়ে গভীরাতে আমার হাত ধরে পালায় যাবে, এটা না ভাই আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। এরপরেও আমাকে নিয়ে সেখান থেকে অনেকটা দূরে একটা জায়গায় চলে গেছে। যাওয়ার পরে সেখানে আমরা তখন সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সকালে সূর্য ওঠার প্রায় কিছুক্ষণ আগে 1-2টা করে গাড়ি চলতেছে, তখন আমরা একটা গাড়িতে উঠে যাই। ওর ঠিকানা অনুযায়ী ওইখান থেকে অনেক দূরে আমরা যেতে যেতে প্রায় দুপুর গনিয়ে যায়। দুপুরের কাছাকাছি সেই বাড়িতে গিয়ে পৌঁছাই এবং বাড়িতে যাওয়ার পরে জানতে পারি মোবাইল ফোনের মাধ্যমে আলো সেই মহিলাকে সব কিছু বলে দেয়। তার বাড়িতে যাওয়ার পরে তো কোনো ঝামেলা নাই, আমি তার বাড়িতে গেছি। আমি ওইখানে যাওয়ার পর আমার মোবাইল টোল সব কিছু বন্ধ করে দিছি, মোবাইল ফোন বন্ধ করে দিছি। পরিবারের সাথে আমি আর কোনো কন্ট্রাক্ট রাখি নাই, কারোর সঙ্গে যোগাযোগ রাখি নাই, ফোন টোন বন্ধ। ওইখানে 4 দিন পর্যন্ত আমি আলোর সঙ্গে ছিলাম। এই 4 দিনের মধ্যে আমি প্রত্যেক দিনে আলোকে বলতাম যে, আলো 4 দিন হয়ে যাইতেছে আমরা একসঙ্গে আছি, আমরা তো এখনো বিয়ে করি নাই, তুমি কাজই ডাকো, আমরা বিয়ে করে ফেলি। ও আমার সঙ্গেও পালায় গেছে, কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। আমার সঙ্গে পালিয়ে গেল, কিন্তু বিয়ের কথা বলে যেন ও কেমন করে। আমাকে বলে বিয়ে করবো, তুমি এমন করতেছো কেন, এত তাড়াহুড়ো করতেছো কেন, আমি তো আমার রিলেটিভের বাসায় আছি না, বিয়ে তো করা যাবে, তো বিয়ের জন্য তুমি এত পাগল হচ্ছ কেন। আমাকে বারবার এগুলো বলে। আমি বলি, আলো তুমি এগুলো কী বলতেছো, বিয়ের জন্য পাগল হচ্ছে মানে এটা কী ধরনের কথা, আমরা তো পালায় আসছি, তাহলে আমি এখন বিয়ে করবো না। ও বলে, হ্যাঁ হ্যাঁ করবো, তোমার এতটা অধৈর্য হওয়ার দরকার নাই, আমার বিয়ে আমি সময় হলে করে নিব, তুমি থাকো। এভাবে প্রায় 4 দিনের মতো কেটে গেছে। ও তখন ওই মহিলাটার সঙ্গে ঘুমাইতো, আমি আলাদা ঘুমাইতাম। 4 দিন পরে হইলো কি, একদিন আমি ঘুম থেকে উঠে দেখতেছি ওই মহিলা কাজ করতেছে বাইরে, তার বাড়িটা একটা আলাদা বাড়িতে ছিল, মানে মেইন বাড়ির থেকেও আলাদা একটা বাড়ি। 4 দিন কি 5 দিন পরের কথা বলতেছি আর কি, 4-5 দিন হবে। এমন একটা ডেটে আমি তখন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আলোরে দেখতেছি না।
তো বাড়িটা যেহেতু অনেক বড়, আমি ভাবছিলাম যে আলো তো সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করুন, প্রতিদিন সকালে উঠে হাঁটে। আমি তখন ওই আন্টিরে বললাম যে আন্টি আলো কোথায়? উনি বলে আলো তো চলে গেছে। আমার আলো চলে গেছে? কোথায় চলে গেছে? বলে আলো তোর বাবার কাছে চলে গেছে। আমি বললাম আন্টিটা আপনি কী বলেন, মানে কী ধরনের কথা বলেন, আলোর বাবার বাড়িতে চলে গেছে? বলে হ্যাঁ, আলো নাকি তোমার বিয়ে করবে না, তোমার তার পছন্দ হয় না, এই জন্য ও তার বাড়িতে চলে গেছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, হায় হায় বলে কি? আমি বললাম আন্টি ও আমারে এতভাবে আমার স্বপ্ন দেখাইলো, আমার সঙ্গে ও পালায়া যাবে, আমার সঙ্গে এই করবে সেই করবে, এত প্রেম এত ভালোবাসা, এখন হঠাৎ করে আন্টিটা আপনি কী বলতেছেন যে ও মানে মানে ওর বাবার কাছে চলে গেছে? বলে হ্যাঁ বাবা, ও তোর বাবার কাছে চলে গেছে, ও তোমারে বলছে চলে যাওয়ার জন্য। আমার মাথায় তখন ভাই আসমানটা ভেঙে পড়লো যে এটি কী ধরনের কথা, মানে এটি কেমন কথা হইলো যে ওর বাবার মায়ের কাছে চলে গেছে, আমাকে বলছো আমার বাড়িতে চলে যাওয়ার জন্য। আমি কোনোভাবে মানতে পারতেছিলাম না। আমার চোখের পানিতে তখন বুকটা ভেসে যাচ্ছিল যে আমি কার জন্য কী করলাম, এত ত্যাগ এত কষ্ট এত কিছু করলাম, ওই এখন আমাকে ছেড়ে চলে গেছে। তো তখন আর কিছু করার নাই, আমি কি করবো? আমি তখন যেহেতু মহিলা নিজেই বলতেছে আলো তোমাকে চলে যেতে বলছে, এবং এইটা আলোর আত্মীয়র বাড়ি, আলো যেহেতু না, আমি তো সেখানে থাকতে পারি না। তো আমি তখন আমার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ওই বাসা থেকে বেরিয়ে গেছি। বাসা থেকে বেরিয়ে আমি আস্তে আস্তে করে আমাদের এলাকার দিকে যাবো এমন চিন্তা করতেছি। তো আমি তখন কী করলাম, মোবাইল ফোনটা চালু করলাম এতদিন পরে। মোবাইল ফোনটা চালু করে আমার সর্বপ্রথম আমি আমার আব্বার নাম্বারে কল দিছি। আব্বার নাম্বারে কল দেওয়ার পরে আমার ছোটো বোনটা তখন কলটা রিসিভ করছে, এবং কলটা রিসিভ করে বলতেছে যে ভাইয়া আব্বু তো হসপিটালে। আমি বললাম কেন আব্বু হসপিটালে? বলে আব্বার অবস্থা অনেক খারাপ, আব্বাকে অনেক মারছে, আমাদের দোকান টোকান সব ভেঙে দিছে, আমাদের বাড়ি পোড়ায় দিছে, আমরা আব্বাকে নিয়ে অমুক হসপিটালে আছি, এবং আব্বার অবস্থা খুব গুরুতর, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। আমি তখন সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে দৌড়িয়ে হসপিটালে গেলাম। যাওয়ার পরে দেখি আমার বোনের হাতে ব্যান্ডেজ, আমার মায়ের হাতের ব্যান্ডেজ, আমার বাবাকে হসপিটালে শোয়ায় রাখছে। আমার মা আমার দিকে তাকায় বলে আমি যদি জানতাম যে তুই আমার জীবনে এত বড় অভিশাপ হয়ে আসবি, আমি ছোটোবেলায় তোকে লবণ খাওয়ায় মেরে ফেলতাম। আমি এমন সন্তান পেটে ধরেছি যার জন্য আজকে আমার মেয়ে ইজ্জত হারাইছে। আমি বললাম মানে মেয়ে ইজ্জত হারাইছে মানে? আমার মা এমন একটা কথা বলছে আমার ছোট বোনটাকে নিয়ে, আমার ছোট বোনের সঙ্গে এমনই এক নোংরা কাজ হয়েছে। আমি তখন চোখের পানিগুলো ছেড়ে দিলাম। আমি দৌড়িয়ে গিয়ে মায়ের পা চেপে ধরলাম। মা বলে তুই আমার পা ধরে কি করবি? আমার তিল তিল করা ঘর বাড়ি সব কিছু আগুনে পোড়াই দিছে, তোর বাবার ব্যবসা বাণিজ্য কিচ্ছু রাখে নাই। আমার বাবা তখন হসপিটালে শুয়ে আমার মাকে বলতেছে ওরে তুমি বকা দিও না, ওই তো ছোটো মানুষ, ও বুঝতে পারে নাই, ওই কালনাগিনীর ফাঁদে পড়ছে। আমার আব্বা আমার ইশারা দিয়ে কাছে নিয়ে বলতেছে মেয়েটা কই? আমি বললাম বাবা ও তো ওর বাড়িতে চলে গেছে। আমার আব্বা বলে মানি কি বললি যে বাড়িতে চলে গেছে? আমি বললাম হ্যাঁ আব্বা, ওর বাড়িতে চলে গেছে, ও আমার সঙ্গে পালাইছে ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে ও সংসার করবে না। আমার মা বলে হ্যাঁ হ্যাঁ চলে গেলে ভালো হয়েছে, ওই যদি ওর বাড়িতে চলে যায় তাহলে তিনি অনেক ভালো হয়েছে, এটা তো আমাদের জন্য খারাপ না, এটা ভালো। এই কালনাগিনী আমাদের জীবনে থাকার থেকেও না থাকাটাই ভালো। ও যে চলে গেছে এতে আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের জন্য এটা অনেক ভালো। আমার আব্বা তখন অসহায় হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। প্রায় 7 দিনের মতো আব্বা হসপিটালে ছিল, আমি থাকার পরও 7 দিন, মানে এর আগেও তো অনেক দিন ছিল। এরপরে আমি তখন আস্তে আস্তে করে আমার আব্বা আর আমরা সবাই মিলে তখন আমাদের নানু বাড়িতে উঠি। আমাদের ঘর বাড়ি পোড়াই দিছে, আমাদের দোকান ভেঙে দিছে। নানু বাড়িতে ওঠার পরে জানলাম কি যে আমার ভালোবাসার মানুষ আলো ও বাড়ি ফিরে নাই, মানে ও বাড়িতে যায় নাই। যখন ও বাড়িতে যায় নাই আমি তখন অবাক হয়ে গেলাম। আমার মানে আম্মার কাছে খবর আসছে যে মেয়ে বাড়িতে যায় না। মা তখন আমারে বলে তুই না বললি মেয়ে বাড়িতে গেছে, মেয়ে তো বাড়িতে যায় না। তাই আমি বললাম কী ব্যাপার, কী বলো মেয়ে বাড়িতে যায় না, ও তো বাড়িতে চলে যাওয়ার কথা। আমার আম্মা বলে না ও বাড়িতে যায় না, ও তো বাড়িতে যায় না, আমি তো খবর পাইছি। এবার আমি করলাম কি গোপনে গোপনে ওর আন্টির সঙ্গে যোগাযোগ করলাম, মানে যে আন্টির বাসায় আমরা ছিলাম। আন্টিও তো ওখানে একই কথা বলতেছে, না আলো তো বলছে ওর বাড়িতে চলে যাবে, আমাকে তো এটা বলেই গেছে, এখন তাইলে কোথায় গেছে তা তো জানি না। আলো নাই নাই নাই, আলোর কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। এরই মাঝে হলো কি আলোর বাবা তখন ওই মানে ওনার মেয়ে তো এসএসসি পরীক্ষা দিছে মাত্র, মানে নারী অপহরণের যে মামলা, ওর বাবা তখন আমার মামলা করে দেয়। মামলা যখন করে দেয় আমি তখন আর বাড়িতেও থাকতে পারি না। বাড়িতে প্রতিনিয়ত পুলিশ আসে, মানে পুলিশ আসে ঝামেলা করে হাঙ্গামা করে, মানে প্রচণ্ড রকমের যা ঝামেলা করতেছে, বাড়িতে থাকার মতো কোনো মানে অবস্থা নাই। তা আমি এই মুহূর্তটাতে এই সময়টাতে কই যাব ঠিক বুঝতে পারতেছিলাম না। এবং 2টা বোনে তখন যুবতী, আমাদের তো ঘরবাড়ি পোড়াই দিছে, ব্যবসাও নাই, এবং মামলা দিয়ে দিছে। আমি তখন বারবার একটা জিনিসের চিন্তা করতেছি আলো কোথায় গেল,
মানে আলো গেলোটা কোন জায়গায়, মানে ও এখন কোথায় আছে? আমি বারবার নিজেকে নিজে প্রশ্ন করতেছি, আলো এখন কোথায় আছে, আলো কেমন আছে, আমি কি আলোকে দেখব, আলো কি আমাকে আদৌ ভালোবাসে? মানে আমি বারবার এই জিনিসগুলোই চিন্তা করতেছি, কিন্তু আলোর সঙ্গে আমার আর কোনো দেখা হচ্ছে না। এভাবে প্রায় দীর্ঘদিন কেটে গেল, আলোর কোনো সন্ধান নাই এবং আমরা সেই জায়গার মধ্যে থাকতে পারতেছি না। প্রতিদিন নানুর বাড়িতে পুলিশ আসে, আমরা কখনো মানে আপনার শিমুল বাগানে, কখনো হচ্ছে জিজির পাড়ে, কখনো হচ্ছে বিলের মধ্যে, আমি আব্বা আম্মা আমার 2 বোন আমরা এভাবেই তখন পালিয়ে থাকতেছি। তো এইভাবে পালিয়ে আসলে আর কতদিন? একটা সময় আমার আব্বা সিদ্ধান্ত নিল যে আমার নানু বাড়ি থেকেও চলে যাবে, কারণ আমাদের জন্য আমার নানুর অশান্তি হইতেছে, তাদের বাড়িতে পুলিশ আসতেছে, তাদের মান সম্মান নষ্ট হইতেছে। তো আমার আব্বা বলল আমরা এই বাড়ি থেকে চলে যাব। আমার মা বলে আপনি বাড়ি থেকে কোথায় যাবেন এখন? আমার আব্বা তখন বলে আমার একটা শিষ্য আছে, আমার কাছে কাজ শিখছে, ওই ঢাকায় একটা গ্যারেজ আছে, আমি ওই গ্যারেজে চলে যাব। তো এবার আব্বা আমরা সবাই মিলে তখন আমাদের এই ভালোবাসার জায়গা, এই ভিটা মাটি সব কিছু ছেড়ে আমরা তখন এই অনিশ্চিত ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে আমি কান্না করতেছি আর মনে চিন্তা করতেছি আমার জন্য আজকে আমার পরিবারটা এমন হয়ে গেল। আমার আব্বা মানুষের কাছে মায়ের খেলো, দোকান ভেঙে দিল, ঘরবাড়ি পোড়াই দিল, গ্রাম থেকে উচ্ছেদ করে দিল, কিন্তু যার জন্য করলো সে কোথায়? এটাই বুঝতে পারতেছিলাম না সে কোথায়। একটা সময় তখন আমরা ঢাকাতে চলে যাই। ঢাকাতে গিয়ে আব্বার ওই শিষ্যের মাধ্যমে উনি আমাদেরকে একটা বাসা ভাড়া করে দিয়ে এই বাসা আমরা তখন উঠি। তা আমার আব্বা তখন এখানে কাজ করতো, এই গ্যারেজে কাজ করতো। আমি আব্বা আমরা দুজনে ওনার ওই শিষ্যর গ্যারেজে তখন আমরা কাজ করি। এইভাবে আমি প্রায় 3 মাস ঢাকায় থাকার পরে, এলাকায় তো আমি ফোন টোন দিতাম, খোঁজ খবর নিতাম। 3 মাস পরে আমি জানতে পারি ভাই আলো আমার সঙ্গে এমনই এক গেমস খেলেছে যা শুনলে এখন আপনি অবাক হয়ে যাবেন। আলো আমার সঙ্গে পালাইছে ঠিক আছে, কিন্তু আলো মূলত ভালোবাসছে তাদের বাসায় যে একটা মাস্টার ছিল, লজিং মাস্টার, যার নাম হচ্ছে নিয়াজ মাস্টার। ওই মূলত ভালোবাসতো নিয়াজ মাস্টাররে। ওই তখন করছে কি, নিয়াজ মাস্টারে বাড়িতে রাইখা ওই আমার সঙ্গে পালায় গেছে। ওর কিন্তু ভালোবাসার মানুষ ছিল নিয়াজ মাস্টার। নিয়াজ মাস্টার তাদের বাড়িতেই থাকতো, তাদের ঘরের মাস্টার। এই বেটার সঙ্গে তার প্রেম, সে পালাইছে আমার সঙ্গে। আমার ঘর বাড়ি সব কিছু ভাইঙ্গা টাইঙ্গা মানুষ আমাকে উচ্ছেদ করে দিছে। এলাকাবাসীর সবাই জানছে যে আলো আমার সঙ্গে পালাইছে। কিন্তু আলো আমার সঙ্গে 5 দিন থাকার পরে সেখান থেকে আলো ওই নিয়াজ মাস্টারের সঙ্গে চলে যায়। সাধারণত নিয়াজ মাস্টার খুব ভয় পাচ্ছিল যে আলোকে নিয়ে যদি সে পালায় যায় তাহলে নিয়াজ মাস্টার ঘর বাড়ি আলোর বাবা পোড়ায় ফেলবে, তাদের ঘর দুয়ারের ক্ষতি করবে, ঝামেলা করবে। এই জন্য নিয়াজ মাস্টার বুদ্ধি খাটিয়ে আলোকে আমার সঙ্গে পাঠিয়ে দিল। আলো আমার সঙ্গে পালায় গেল, আমার ঘর বাড়ি ভাঙলো, আমার ক্ষতি করলো, এবং দিন শেষে আলো ওই নিয়াজ মাস্টারের কাছে চলে গেল। এবং এখন জানতে পেরেছি নিয়াজ মাস্টারের সাথে আলোর ওই সম্পর্ক নাকি আলোর পরিবারও মেনে নিয়েছে। কিন্তু মধ্যখানে আমি ভিটা ছাড়া হয়ে গেলাম, আমাদের ঘর বাড়িগুলো ভেঙে ফেললো। আমরা এক দারিদ্রতার মানবতার জীবনযাপন করতে শুরু করলাম। তারপরও আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে, আল্লাহ যেটা করবে অবশ্যই ভালোর জন্যই করবে। ঢাকাতে পড়ে আছে, আলোর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই। ঠিক আলো কোথায় আছে, কেমন আছে, কি করতেছে না করতেছে, আমি আর এগুলো কিচ্ছু জানি না। ঢাকায় আসার পরে আব্বা তখন করলো কি, ওই যে ওনার শিষ্যের গ্যারেজে কাজ করতে করতে তখন নিজে একটা গ্যারেজ দেওয়ার পরিকল্পনা করলো। তো ঢাকা শহরেরই একটা জায়গায় আব্বা তখন একটা ছোটোখাটো করে একটা গ্যারেজ চালু করলো। আব্বা আর আমি মিলে সেই গ্যারেজে কাজ করি। তো আমি তো আসলে মোটরসাইকেলের কাজ ভালো জানতাম, যার জন্য দেখা যায় যে ওখানেও কাস্টমার খুব কম সময়ে অনেক কাস্টমার পেয়ে যায়। এইরকম করতে করতে ইকবাল নামের আমাদের একজন কাস্টমার ছিল, উনি ছিলেন ইতালি প্রবাসী। তা আমি যে হুন্ডার কাজ করতাম, উনি এগুলো দেখতো। একদিন উনি আমার আব্বারে বলতেছে যে তোমার ছেলে কি করে বাংলাদেশে? আমার আব্বা বলে এই যে আমার সঙ্গে কাজ করে। তো ওই ইকবাল সাহেব তখন আমার আব্বারে বলতেছে যে আমি একটা কাজ করব, আমি ইতালিতে একটা হুন্ডার গ্যারেজ খুলব, এবং হুন্ডার একটা গ্যারেজ খুলবো, আমার এখানে প্রচুর হুন্ডা আছে, অনেক হুন্ডা। সো আমি ওই হুন্ডার গ্যারেজ খুলে আমি তোমার ছেলেকে ইতালিতে নিতে চাই, একেবারে ফ্রি, কোনো টাকা দিতে হবে না। আমার ওই গ্যারেজে আমি ওকে কাজে লাগাবো। আমার আব্বা তখন বলেন কি, ইতালি কি কোনো সোজা কথা? এত দূরের একটা দেশ, আমার ছেলে কি যাবে? বা আপনি কি আমার ছেলেকে ফ্রিতে নেবেন? উনি বলে হ্যাঁ, আমি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাব, আমি আমার কাজে নিয়ে যাব, ওখানে আমার কাজ আছে, ও যাবে, ও আমার গ্যারেজে কাজ করবে। তা আমার আব্বাকে উনি আশ্বাস তো করলো, এবং করার পরে আমার আব্বা তখন আমাকে বললো যে তাহলে তুই পাসপোর্ট কর। আব্বু তখন আমার পাসপোর্ট সম্পূর্ণ করলো, এবং পাসপোর্টটা সম্পূর্ণ করে আব্বু তখন আমাকে পাঠাই দিবে।
পাসপোর্ট পাঠাইলাম, সব কিছু ঠিক হলো। দেন আমরা তখন ঢাকাতেই ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তখন ইমিগ্রেশনে গেলাম এবং সব কিছু মানে আপনার এম্বাসিতে গেলাম, সব কিছু ডকুমেন্ট জমা দেওয়ার পরে একটা পর্যায়ে আমার তখন ইতালির ভিসা হয়ে গেছে। মানে আমার এটা হঠাৎ করে আমার জীবনে মানে মনে হয় যে একটা পরিবর্তন, এমন একটা পরিবর্তন যেটা আমার কল্পনাকেও হার মানিয়েছে, মানে বিশাল আকার একটা পরিবর্তন। এবং সেখান থেকে আমরা তখন ইতালির উদ্দেশ্যে রওনা দিই এবং আলহামদুলিল্লাহ একটা সময় আমি তখন ইতালি গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পরে ইকবাল স্যার তখন আমাকে নেয় এবং নিয়ে তার যে হুন্ডার গ্যারেজ সেটা আমাকে দেখায় এবং আমি একটা পর্যায়ে গ্যারেজে কাজ করতে শুরু করি। যদিও আমার কন্ট্রাক্ট ছিল 1 বছরের। এরপরে আমি ওখানে কাজ করি, করতে একটা পর্যায়ে আমি কিন্তু ওই দিক থেকে প্রায় 7-8 মাসের মতো বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখি নাই। ঢাকা থেকে আপনার ইয়েতে চলে গেছি, ইতালি চলে গেছি, ওখানে আছি। এবং এমন করতে আমি মোটামুটি ইটালিতে স্থায়ী হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে এলাকাতে ফোন টোন দিতাম, এলাকাতে খোঁজখবর নিতাম। তো যারা আমার বন্ধু টন্ধু ছিল, যাদের সঙ্গে আমি চলতাম, এরা সবাই আমারে বলে যে তুই আলোরে বিয়ে করিস না, অনেক ভালো হয়েছে, আলো মেয়েটা আসলে অনেক খারাপ। সবাই তারা খারাপ বলে। আমি বললাম কেমন খারাপ? বলতেছে আলোর সঙ্গে তার জামাইয়ের কোনো সম্পর্ক নাই এবং ওর জামাই কী করছে, ওর জামাইরে মারছে, মারার পরে ওর জামাইয়েরও তালাক দিয়ে চলে গেছে। মানে ও তালাক দিয়ে বলছে ওর জামাই ভাইগে গেছে, কুই জানি গেছে আমরা জানি না, ওর বাবা ওই ছেলের নামে মামলা টামলা দিছে, ছেলের আর খুঁজে পাওয়া যায় না, আলো মেয়েটা অনেক খারাপ। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, ও তো খারাপ না হলে কি আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে? আর ভালোই হয়েছে বাড়ি থেকে উচ্ছেদ করছে, কারণ বাড়ি থেকে উচ্ছেদ না করলে তো আমরা ঢাকায় আসতাম না, আর আমারও এমন একটা ভালো অপরচুনিটি আসতো না। তো সেগুলো বাদ দিয়ে দেন আমি তখন আমার মতো করে আবারও ইতালিতে আসি, চলতেছি ফিরতেছি, সবার সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া চলতেছে। এরকম করতে জানতে পারি আলোর আরেকটা বিয়ে হয়েছে। মানে ওর বাপে ওরে ঘর জামাই বিয়ে দিছে ওই এলাকাতে, আমাদের এলাকাতে। ঘর জামাই বিয়ে দেওয়ার পরে ওই লোকটার সঙ্গেও প্রায় 1 বছর মতো ওর সংসার, ও কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। এবং 1 বছর পরে ওই লোকটাও তখন বাধ্য হয়ে ওরে তালাক দিয়ে, তালাকের টাকা দিয়ে ওরে ছেড়ে চলে যায়। ওর বাবা তখন মরিয়া হয়ে গেছে যে 2টা বিয়ে হলো, একটা সংসারও টিকলো না। আমি কিন্তু ইতালি থেকে প্রতিনিয়ত আলোর খোঁজ খবর নিতেছে, ও কী করে না করে, কোথায় আছে না আছে খবর নিতাম। কিন্তু আমার ভিতরে ওর জন্য একটা অন্যরকম ঘৃণা কাজ করতো। ওর বাবা তখন করলো কি, 3য়বারের মতো আরেকটা মোটামুটি পয়সওয়ালা একটা লোকের কাছে ওরে বিয়ে দিল। সেই বিয়েটাও অনেক ধুমধাম আনন্দ ফুর্তি করে মজা মাস্তি করে ওর বিয়েটা হলো এবং বিয়ে হবার ঠিক 3 মাসের মাথায় ওই লোকটাও ওকে তালাক দিয়ে দিল। ওই লোকটা ওকে সম্পূর্ণ তালাক দিয়ে দিল এবং তালাক দিয়ে ওই লোকটা ওর কাছ থেকে সরে গেল। তো আলোর জীবনটা তখন একটা বিদেশিকার জীবনের মানে একটা বিদেশিকার জীবন হয়ে গেল, মানে একটা অন্যরকম জীবন হয়ে গেল। এবং এরকম করে একটা নয় 2টা নয়, ওর 5টা বিয়ে হয় এবং 5টা বিয়ের কোনো হাজব্যান্ডের সঙ্গে ও সংসার করতে পারে নাই। এবার কেমনে জানে আমার নাম্বারটা কার থেকে জানে ম্যানেজ করে। আমি কিন্তু আমার নাম্বারটা ওকে দিই না বা ওর নাম্বার আমি কখনো কল করিনি। এই 5টা বিয়ে হওয়ার পরে ওই তখন আমার নাম্বারটা ম্যানেজ করে আমারে বলে সেম ওভাবে, আগে যেরকম বলছিল আমার মাথা ব্যথা, তুমি আমার অভিশাপ দিছো, তোমার অভিশাপ আমার মাথা ব্যথা হয়েছে, আমি এখানে এসএসসি পরীক্ষা দিতে পারবো না। সেম আগের মতো করে বলতেছে যে নাজমুল তুমি আমাকে অভিশাপ দিছো, তোমার অভিশাপে আমার বারবার বিয়েগুলো ভেঙে যাচ্ছে, আমার একটা বিয়ে ঠিক হচ্ছে বা বিয়ে ভেঙে যাচ্ছে, আমি যদি বিয়ে করেও ফেলে তা হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারতেছি না, আর তুমি আমাকে অভিশাপ দিছো, তোমার অভিশাপ আমার এই অবস্থা, এই তুমি আমাকে অভিশাপটা উঠাই নাও, আমার এগুলো বলে। আমি তো জিদ্দে ভাই তখন মরে যেতেছি, ও তো খারাপ, এত খারাপ তো আর মানুষ হতে পারে না। আমি ওরা কোনো কিছু বলি না, আমি আমার মতো করে আমি চলতেছি ফিরতেছি। আমার প্রতিনিয়তই ফোন দেয় এবং ফোন দিয়ে বলতেছে যে আমার ভুল হয়েছে এবং তুমি এটা সেটা। মানে আমি তখন একটা সময় হঠাৎ করে চিন্তা করলাম যে না, ওরে এভাবে ছাড়া যাবে না। ওই যে আমার এখন ভালোবাসি বলতেছে, এটাও ওর একটা প্রতারণা, একটা চিটিং, মানে একটা চিটিং করে একটা প্রতারণা করা। তখন তো যেহেতু আমার টাকা হয়ে গেছে, আমার এলাকার সবাই তখন আমার সঙ্গে উঠে বসে ফোন করি, সবার সঙ্গে কথাবার্তা বলি। এর ভিতরে আমাদের এলাকারই একটা ছেলে ওই তখন আমারে মানে একটা বুদ্ধি দিল যে ভাই, এই মেয়েটা তো আপনার কম ক্ষতি করে নাই, আপনার বোনের ইজ্জতটা হারাইছে এই মেয়ের জন্য, আপনাদের দোকানটা ভেঙে দিছে, ঘর বাড়ি পোড়াই দিছে, এই মেয়ের উপর একটা প্রতিশোধ নেন। আমি বললাম কেমন প্রতিশোধ? বলে আপনি মেয়েরা বলেন বিয়ে করবেন, বিয়ে করার কথা বলে ওরে আপনি ছাড়িয়ে দেন, মানে ওর উপরে একটা প্রতিশোধ নেন। আমার এটা বললো আর কি। আমার ভিতরে তখন কেন যেন এই জিনিসটা কাজ করে বসছে যে না, তো অনেক খারাপ, ওর তো ভাই এইভাবে ছাড়া যাবে না, ওর উপরে আসলে একটা প্রতিশোধ নেওয়া দরকার। পোলাপান যে বলছে এটা একদম খারাপ বলে নাই, আমি ওর উপরে প্রতিশোধ নিব। ওই তো আমার প্রত্যেক দিন ফোন দেয়, আমার ছাড়া কিচ্ছু বোঝে না, ফোন করে কথা বলে, সরি বলে, ক্ষমা চায়, মানে ওর মানে আকুতি মিনতি শেষ নেই। একটা পর্যায়ে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আলো, এখন কি তুমি আমাকে বিয়ে করবা? যদি আমার বিয়ে করো আমি তোমার এই ইতালি নিয়ে আসবো।
এইটা বলার সঙ্গে সঙ্গে ও যেন সোনার হরিণ পাইছে। ওই এত আকুতি, তুমি এরপর আমাকে বিয়ে করবা, এরপরও তুমি আমাকে নিয়ে যাবা, আসলে তুমি ছিলে আমার সত্যিকারের প্রেমিক, আমি না তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সোনাকে লাথি মেরে আমি ছাইকে আগলে ধরেছিলাম এবং আমি ওই বেয়াদব নিয়াজ মাস্টারকে ভালোবাসছিলাম, ওই আমার সঙ্গে চিট করছে, কিন্তু তুমি আমাকে সাচ্চা দিলে ভালোবাসছিলে, আমি তোমার সঙ্গে চিট করছি, আমার মাফ করে দাও, আমি তোমার সঙ্গে তুমি যা বলো তাই হবে। আমি যে ঠিক আছে তোমার আব্বাকে জানাও। ওই তখন ওর আব্বারে জানাইছে। ভাই বিশ্বাস করেন, ওর বাবা কোনোদিন আমার আব্বার সঙ্গে দাঁড়ায়া একটু ভালো করে কথা বলতো না, অথচ যখনই আমি বললাম যে আমি তোমার বিয়ে করব, ওর বাবা আমাদের বাড়িতে সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত নাই, খালি যায় 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 যায়, মানে পাগল হয়ে গেছে। আমরা তখন আমাদের পুরনো বাড়িতে আবারও চলে আসি, যে বাড়িটা আমাদেরকে পোড়াই দিছিল ওই বাড়িতে আমি আবারও চলে আসি। আসার পরে আমিও ওর বাবারে বললাম, মানে ওরে বললাম যে আমি বিয়ে করব নর্মালভাবে না, পুরো এলাকাবাসীকে জানাইয়া ধুমধাম করে আনন্দ ফুর্তি কইরা উল্লাস কইরা এবং কঠিনভাবে আমার বিয়ে হবে। ওর বাবা বলতেছে ঠিক আছে, মাইকিং করে লোক দাওয়াত দিবে, কারণ এত কিছু হয়ে যাওয়ার পরেও একটা ভালো ছেলে পাইছে, তো ওরকম করবেই। সব কিছু ঠিকঠাক হলো। আমি তখন বাংলাদেশে গেছি, যাওয়ার পরে ওর সঙ্গে কিন্তু আমি আমার বলছে দেখা করার জন্য, আমি দেখা করি নাই, আমি ফোনে কথা বলতেছি। তখন এই ঘটক মটক ডেকে বিয়ে শাদী হইতেছে, মানে বিয়ে শাদী হবে, যেদিন আমাদের বিয়ে হলো ওই দিন। বিয়ে হবার পরে আমি আবার ওই সময় আমাদের এলাকার যে নেতা খেতা আছে ওগুলো আমি সবাইরে পাত্তি দিয়া টাকা দিয়ে কিনে রাখছি, যে আমি যা বলবো তোমরা আমার পক্ষে কথা বলবা, তোমরা আমার বিপক্ষে কথা বলবা না। এবং ওরাও তখন মানে আমি যা বলি তাই, আমার কথাই সাই, আমার কথাই সব। এবার মানে একেবারে ধুমধাম করে আনন্দ ফুর্তির মাধ্যমে তখন আমার সেদিন বিবাহ সম্পন্ন হলো। হওয়ার পরে রাতের বেলায় আমি ওরে নিয়ে মানে ঘরে গেলাম, মানে আমার বাড়িতে গেলাম। সে রাতে আমি আমাদের এলাকার একজন অ্যাডভোকেটের সঙ্গে কথাবার্তা বলে আমি মোটামুটি ওর জন্য তালাকের ব্যাপারে রেডি করে ফেলছি, মানে যেদিন বিয়ে সেদিনে তালাকের কাগজ রেডি ফেডি করে একদম ঠিকঠাক মতো করে মজবুত করে তখনই আমি এই তালাকের কাগজটা নিয়ে মানে আপনার তালাকনামাটা নিয়েই আমি হচ্ছে ঘরে ঢুকছিলাম। ঘরে ঢুকার পরে বাসর ঘরে ঢুকার পরে মানে ভিতরের যে একটা রাগ এবং ক্ষোভ ছিল। আবার এখানে আরেকটা কথা বলে রাখি, আমি ওকে বলছিলাম যে যেহেতু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে 1 টাকা কাবিনে বিয়ে করব। ও তখন বলতেছে 1 টাকা কাবিন তো হয় না, তুমি আমাকে 1 লক্ষ টাকা কাবিনে বিয়ে করো, 90,000 টাকা উসুল দিয়ে দাও আর 10,000 টাকা পরে দিবা। 1 টাকা কাবিনে তার বিয়ে হয় না। আমার এগুলো বল, আমি যে ঠিক আছে তাইলে ওভাবেই হবে। আমি ঠিকই 1 লক্ষ টাকা কাবিন করছি, 90,000 টাকা উসুল দিছি আর 10,000 টাকা পকেটে করে নিয়ে আমি তখন বাসর ঘরে ঢুকছি। এবং ভিতরের যে একটা রাগ ছিল, একটা ক্ষোভ ছিল, সেই রাগ আর ক্ষোভটা আমি ভালো করে মিটাইয়া 1,000 টাকার আপনার কি বলে 500 টাকার নোটগুলা ছিল তখন, 500 টাকার নোটগুলা ছিল এবং 500 টাকা 10,000 টাকার একটা বান্ডেল ছিল। এই ওর একদম মানে খালি গায়ে রেখে আমি এই টাকাগুলো ওর গায়ে এরকম করে ছিটাই দিছি। অ্যান্ড ছিটিয়ে দেওয়ার পর ও বলতেছে যে এটা তুমি কী করলা, এটা তুমি কী করতেছো, তুমি আমাকে বাসর করে গিফট দিবা, অথচ গিফট না দিয়ে তুমি আমার গায়ে টাকা ছিটিয়ে দিতেছো খারাপ মেয়েদের মতো, এটা কেন করতেছো, আমার তুমি গিফট দাও। আমি বললাম তোমার গিফট লাগবে? বলে হ্যাঁ। আমি তখন কী করলাম, ওই যে ডয়ের উপর থেকে একদম ডিরেক্টলি এই তালাকের কাগজটা হাতে নিলাম, হাতে নিয়ে সাথে সাথে এই তালাকের ব্যাপারটা ওরে ধরাই দিলাম। বললাম যে নে, তোর সঙ্গে তখন খারাপ কাজ করছি, এই তোরা টাকা দিছি, এগুলো তোর খারাপ কাজ করলাম এই জন্য তোরা টাকা দিলাম, আর এখন তোরা ঘর থেকে লাথি মেরে বের করে দিব, এই হলো তোর তালাকনামা। এটা বলার পরে একেবারে অর্ধনগ্ন অবস্থায় আমি ওকে ধাক্কায় ঘর থেকে বের করে দিই। বের করে দেওয়ার পরে আমি বললাম আব্বারে যে আব্বা এসব কিন্তু থাকা যায়, তো খারাপ মেয়ে। আমার আব্বা তো আমার মানে অতটা রাগী মানুষ না, আব্বা তারপর আমাকে বুঝাচ্ছিল যে না এটা করিস না, এটা করিস না। সকালবেলা ওদের বাড়ি থেকে মানুষ আসবে আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। ওর বাবা তো চারদিকে ফোন টোন দিয়া প্রায় 2-3 হাজার মানুষ দাওয়াত দিয়ে দিছে, সবাই আসবে দাওয়াত টাওয়াত খাওয়ার জন্য। সেই টাইমে সকালবেলা আমি একটা গাড়ি দিয়া ওর বাড়িতে পাঠাই দিছে। ওর বাবা হুমকি দুমকি করবে সে করবে যে আপনি যা খুশি তা করতে পারেন, কারণ তখন পুরো গ্রাম আমার পক্ষে, আপনি যা খুশি তা করতে পারেন, আপনার মেয়ে খারাপ। আমি ওর নামে আরও 1000টা দোষ দিয়ে দিছি এবং এইভাবে আমি ওর বাবার কাছে ওরা অপমান করছি। করে শেষমেশ সেখান থেকেই আমি আবারও ইতালিতে চলে আসি এবং ইতালিতে আসার বহু বছর হয়ে গেছে। আমি আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ করি নাই, কোনো যোগাযোগ রাখি নাই। আপনার 2017 সালের দিকে জানতে পারলাম ওই নাকি আপনার একটা খারাপ কাজে চলে গেছে ঢাকাতে। প্রথমে ওর বাবা ওরে বের করে দিচ্ছে বাইরে থেকে, বের করে দেওয়ার পরে ঢাকাতে গেছে। ঢাকাতে গিয়ে একটা আপনার মিডিয়াতে না কোথায় জানি ঢুকছে এবং ঢুকার পরে এখন এমনই একটা জীবনে আছে, আজকে বহু বছর ধরে সে একটা খারাপ জীবনের সঙ্গে জড়িত আছে। তো তাসলিমা সহ অন্য অন্য যে মেয়েগুলো আছে আমার সঙ্গে যাদের পরিচয়, তারা সবাই বলে যে
আপনি যেহেতু বিয়ে করেন নাই, আপনি ওরে নিয়ে যান, এবং ও আসলে এখন ভালো, ও তো খারাপ হয়ে গেছে, ওর জীবনটা নষ্ট হয়ে যাও, ওটাই নিয়ে যান। তো সবাই বলতেছে, মানে সবাই বলা বলি করতেছে যে ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও প্রায় 2017 সাল থেকে এই ধরনের খারাপ কাজগুলো করে। তো বুঝতেই পারেন যে প্রায় 9-10 বছরের মতো এই ধরনের লাইনে আছে। তারপরও ওর বর্তমান কিছু কথা আছে যেটা আমি আসলে আপনাকে বলতে পারতেছি না। এখন এমন একটা অবস্থা আছে, যে কোনো সময় আত্মহত্যা করবে, যে কোনো সময়। তা আমার বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে সবাই বলে যে আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়েছে, বা যা হয়েছে যেটাই হয়েছে আমি যেন ওকে মেনে নিই। তা আমি রিসেন্ট বাংলাদেশে যাওয়ার আছি, এবং একবার চিন্তা করতেছি যে আমি ওকে খারাপ জীবন থেকে নিয়ে আসব, ওকে বিয়ে করে একটা ভালো জীবন দিব। আবার ভাবতেছি যে কুকুরের লেজ কি কখনো সোজা হবে? ঠিক বুঝতে পারতেছি না যে এই সময়তে কী করা উচিত, যার জন্য আমার পুরো গল্পটাই আপনাকে লিখে পাঠালাম। আল্লাহ যদি নেয়, আমি প্রায় সামনের মাসের দিকে আমি বাংলাদেশে যাব। সো আমি চাচ্ছি তার একটা ভালো জীবন দেওয়ার জন্য। এটা কি আমার জন্য ভালো হবে? মানে আমি কি আলোকে বিয়ে করব, নাকি পরিবার যেখানে বিয়ে করে সেখানে দেখে শুনে একটা বিয়ে করব, সে জায়গা থেকে ফিরে আসবো, মানে আলোর কাছ থেকে ফিরে আসবো? ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত, আপনি আমাকে একটা পরামর্শ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ নাজমুল হোসেনের জীবনের এই আজব বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আজব বলছি এই কারণে, প্রতিশোধ আমরা প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে উঠি, এবং প্রতিশোধ নিতে গিয়ে নাজমুল যা করেছে তার রীতিমতো অন্যায় করেছে। আজ সে অন্যায়ের মানে মাসুল দিতে যাচ্ছে। আমার মতে পুরো গল্পটা শুনলাম, বা নাজমুল সাহেবের সঙ্গে কথাও হলো, আমি ওনাকে ফোনেও বলেছি, এখনও বললাম যে আমার কাছে মনে হয় না যে আপনি আলোকে বিয়ে করলে সুখী হতে পারবেন। কিছু কথা আছে যেগুলো লাস্টের দিকে ওনার নিষেধ ছিল বলা আর কি, যার জন্য আমি এগুলো বলি না, আপনারা বুঝে নেবেন। এই অবস্থার মধ্যে আলো আছে, এবং সে চাচ্ছে যে আলোকে আবারও বিয়ে করে আলোকে নিয়ে সুখে থাকার জন্য। বাট আমার কাছে মনে হলো যে আলোকে যদি সে এখন আবারও বিয়ে করে, তার জীবনে কষ্টই নেমে আসবে। আপনারা যারা গল্প শুনেছেন, আপনারাও নিজেদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন। এতে হয়তো আমাদের প্রবাসী নাজমুল ভাই দেশে এসে তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, যারা ঠিক এখন পর্যন্ত কিউবার সে ভয়ঙ্কর রাস্তাঘাট, মানুষ আর এলিয়েনের মতো গাড়িগুলো দেখেননি, তারা এখানে ক্লিক করে সে কিউবার ভিডিওটা দেখে নেবেন। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।